গল্পের শুরুতেই পরিচয় পর্বটা সেরে নেই। আমি আকাশ, বাবা মায়ের বড় সন্তান। আমার ছোট্ট আর কিউটে ডিব্বা একটা বোন আছে। মধ্যবিত্ত ফ্যামিলিতে বড় হয়েছি, তাই বড় হওয়ার সাথে সাথেই একটা চাকরি খুঁজতে হচ্ছে। বাবার অঢেল টাকা নেই যে বসে বসে খাবো। গ্রামে আমাদের বাড়ি হলেও স্কুল জীবন শেষ করেই শহরের দিকে অগ্রসর হই, আর এখানেই লেখাপড়া শেষ করি। শহরে এসে বাবার বন্ধুর বাসায় উঠি। ইন্টারমিডিয়েট শেষ করে নিজের রাস্তা নিজেই ধরি, কারণ আঙ্কেলের ওয়াইফ খুব ভালো চোখে দেখতেন না আমাকে, কারণ তাদের টাকা পয়সা আছে আর আমি তো মধ্যবিত্ত ঘরের। যাই হোক, পড়াশোনায় অনেক ভালো ছিলাম আমি, তাই ইন্টারমিডিয়েট চলাকালীন সময়েই বেশ কয়েকটা টিউশনি করতাম, আর তাতে বেশ ভালোই টাকা আসতো। ইন্টারমিডিয়েট শেষ করে নিজের জন্য একটা ছোট্ট বাসা ভাড়া নিই, আর নিজের মতো করেই চলি, টিউশনি করি, এইতেই চলে যায়। তবে কথায় আছে, জীবনে কষ্ট না করলে সফলতা অর্জন করা যায় না। যাই হোক, বাদ দিন পুরনো কথা। এখন আমিও বড় হয়েছি, লেখাপড়াও শেষ, ছোট বোনও বড় হয়ে গেছে। বাবা একা মানুষ, এত বছর সংসার দেখে আসছেন, এখন তো আমার দেখা পালা। কিন্তু এই বাস্তবময় কঠিন জীবনে এত তাড়াতাড়ি সুখ আশা করাটাও বোকামি। শহরের ইট বালু সিমেন্টের কনক্রিটে মোড়ানো মানুষগুলোও এখন কনক্রিট হয়ে গেছে। এত সহজে চাকরি পাওয়া অসম্ভব। এই নিয়ে 21 নম্বর চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি। জানি না কপালে কি আছে, মনে হয় না এই চাকরিটাও হবে, কারণ অনেক বড় কোম্পানি এইটা। আর আগে যে কয়েকটা ইন্টারভিউ দিয়েছি সবগুলোতে ইন্টারভিউ অনেক ভালো হয়েছে, সব প্রশ্নের উত্তর দিছি, কিন্তু ওই যে মামুনাই আমার শালা সরকারি চাকরিতে ঘুষ খায় জানি, এখন কোম্পানির চাকরিতেও ঘুষ। বাবার পরিশ্রমের টাকা এইভাবে ঘুষ দিয়ে চাকরি পাওয়ার দরকার নেই আমার, তাই আগেরগুলো হয় নাই। এখন দেখি এটার কি অবস্থা। খুব সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে সব কাগজপত্র নিয়ে বেরিয়ে পড়লাম। সকাল 9টায় ইন্টারভিউ, তাই লেট করা যাবে না। রিক্সাও পাচ্ছি না, তাই সামনে একটু হাঁটছিলাম, একটু তাড়াহুড়ো করে হাঁটছি। কোথা থেকে একটা মেয়ে এসে গায়ে পড়লো। গায়ে বললে ভুল হবে, দুইজনে ধাক্কা খাইছি, তবে দোষটা মেয়ের। আমি হাঁটছি আর মেয়েটা সাইড থেকে এসে ধাক্কা খেয়ে পড়ে গেল। আমি তাকিয়ে দেখি একটা পরি মাটিতে পড়ে আছে, দেখে খুব মায়া হলো, হাতটা বাড়িয়ে দিলাম। কোনো কথা না বলে নিজেই উঠে দিল কষে এক থাপ্পড়। আমি তো চোখে তারা দেখা শুরু করলাম, অপ্রস্তুত ছিলাম তাই চটটা জোরেই লাগলো। স্বাভাবিক হওয়ার আগে মেয়েটা বলা শুরু করলো, ছোট লোকের বাচ্চা, দেখে চলতে পারিস না? ইচ্ছে করছে তোকে এখানেই শেষ করে ফেলি। আকাশ কন্ট্রোল, নিজেকে কন্ট্রোল করলাম। যাচ্ছি এক শুভ কাজে, তাই মাথা গরম করতে যাচ্ছি না। দেখুন ম্যাডাম, ভুলটা আপনার ছিল, আর আপনি আমাকে চড় মারলেন। আর একটা কথা বলবি তো সব দাঁত ফেলে দিব, বেয়াদব। মেয়ে দেখলেই গায়ে পড়তে হয়, তাই না? দেখুন, আপনি ভুল বুঝছেন। আমি তাড়াতাড়ি হাঁটছিলাম, আর আপনি কিছু বুঝে ওঠার আগেই এসব হয়ে গেল। আচ্ছা, তারপরেও আমি সরি বলছি। তোদের মতো ছেলেদের ভালো করে জানা আছে, ইচ্ছে করে গায়ে পড়বি আবার সরিও বলবি। দিলাম একটা বসিয়ে, হাতের শক্তি দিয়ে বসালাম একটা থাপ্পড়। থাপ্পড় খেয়ে মেয়েটার চোখ লাল হয়ে গেছে, মুখে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে চোখের আগুনে পোড়াচ্ছে আমাকে। এই নিজেকে কি ভাবিস? হ্যাঁ, একে তো তোর দোষে ধাক্কা খেলি, আবার চর মারলি। একটা কাজে যাচ্ছি তাই ভাবলাম মাথা গরম করব না, তাই সরি বললাম। এখন তো দেখছি সরি বলে আমি ভুল করে ফেললাম, আর এর পরের বার থেকে একটু দেখে শুনে চলাফেরা করবি, মাইন্ড ইট। ওরে আর কিছু বলার সুযোগ না দিয়ে সামনে হাঁটা শুরু করলাম। মেজাজটাই দিল খারাপ করে। জানি না ইন্টারভিউতে কি হবে, ভাবতে ভাবতেই একটা রিক্সা পেয়ে গেলাম। ওটার সময় পেছনে একবার তাকিয়ে দেখি মেয়েটা এখনো তাকিয়ে আছে আমার দিকে, আর রাগে ফুসছে। ধুর, তাতে আমার কি? মেয়েটা দেখতে তো মাশাল্লাহ, কিন্তু দেমাগের ঠেলায় মাটিতে পা পড়ছে না। টাইম মতো পৌঁছে গেলাম অফিসে। ভাগ্যিস বাসা থেকে একটু আগেই বের হয়েছিলাম। ভিতরে গিয়ে ওয়েটিং রুমে বসলাম। বেশ অনেকক্ষণ পর আমার ডাক পড়লো। টেনশন হচ্ছে না একটুও, কারণ অভিজ্ঞতায় এখন ভরপুর। এখানে চাকরি না হওয়াটাই স্বাভাবিক, এত বড় একটা অফিস, আর আমার মতো সামান্য মানুষের চাকরি। তবু আসলাম ভাগ্যের খোঁজে। কে জানে, বিড়ালের ভাগ্যেও তো মাছ জুটে যায়, আমার কপালটা যদি একটু ভালো হয়। যাই হোক, বুকে ফু দিয়ে ঢুকে পড়লাম ভিতরে। ভিতরে গিয়ে দাঁড়িয়েছিলাম, একজন বসতে বলল, তাই বসে পড়লাম। ভিতরে 3জন ছিল, একজন মহিলা, একজন একটু বয়স্ক মানুষ, আর একজন লোক আমার থেকে কয়েক বছরের বড় হবে। আমার বয়সী লোকটা জিজ্ঞেস করলো, তুমি আকাশ, রাইট? ইয়েস স্যার। তো তোমার অভিজ্ঞতা সম্পর্কে একটু বলো। সরি, আমার এর আগে কোনো অভিজ্ঞতা নেই। তুমি তো আগে অনেকবার ইন্টারভিউ দিয়েছো। জি, কিন্তু চাকরি হয়নি। কেন হয়নি? ইন্টারভিউতে সব ঠিক ছিল, কিন্তু তারা প্রত্যেকে টাকা চেয়েছিল, কিন্তু আমি দেইনি, তাই হয়নি। মধ্যবিত্ত ফ্যামিলি থেকে লেখাপড়া শেষ করেছি, আমার পক্ষে এত টাকা দেওয়া সম্ভব নয়, তাই। ও আচ্ছা।
তারপরে যা যা জিজ্ঞেস করলো সব কিছু ঠিক ঠিক করে উত্তর দিলাম। কোনো ভয় না পেয়ে যা বললো সব ঠিক ঠিক বললাম, কারণ আমার ভয় পাওয়ার কিছু নেই। জানি চাকরিটা হবে না, কারণ এইখানে যারা বসে আছে দেখেই মনে হচ্ছে আমার থেকেও এরা বেশি কাঙাল। যাই হোক, সব শেষে বললো ওয়েটিং রুমে গিয়ে বসতে। তবুও শুনে ভালো লাগলো, এটাকে কোথাও বলে নাই। মনে একটু সাহস সঞ্চয় করে গিয়ে বসে রইলাম। সবার শেষ হয়ে গেল, এখন আমি একইভাবে বসে আছি। তারপরে আমার ডাক পড়ল। গুড পারফরমেন্স, তোমাকে আমার ভালো লেগেছে। ইউ আর সিলেক্টেড। কাল থেকেই তুমি জয়েন করতে পারো। এক মুহূর্তের জন্য নিজের কানকে বিশ্বাস করাতে পারছি না। মনে হচ্ছে একটা ঘোরের মধ্যে আছি, যা কখনো কল্পনা করি নাই তাই হয়ে গেল। শিওর হওয়ার জন্য আবারও বললাম, স্যার সত্যি আমার চাকরিটা হয়ে গেছে? হ্যাঁ, কালকে আসো, সব কাজ দেখিয়ে দেওয়া হবে, তবে একটা শর্তে। এটারই বাকি ছিল। নিশ্চয়ই ঘুষের টাকা চাইবে। সরি স্যার, আমার আপনার এই চাকরির দরকার নেই। আমি আগেই বলেছি আমি ঘুষ দিতে পারবো না। এই কাগজটা আগে পড়ো, তারপরে যদি ইচ্ছে হয় চাকরিটা করো, না হয় তোমার ইচ্ছে। কাগজটা পড়ার পরে আবার একটা শক খেলাম। এতে লেখা আছে আগামী 3 বছরের কন্ট্রাক্ট। এই 3 বছরের মধ্যে আমি চাকরি ছেড়ে যেতে পারবো না। শুধুমাত্র বস নিজের ইচ্ছায় যদি বের করে দেয় তাহলে বেরিয়ে যেতে বাধ্য। খুশিতে চোখ ছলছল করে উঠল। স্যার, আমি ভাবিনি আপনাদের এত বড় একটা কোম্পানিতে এত সহজে চাকরিটা হয়ে যাবে। তোমার সব কিছুই আমার ভালো লেগেছে, আর তুমি তো অনেক মেধাবী। আশা করি খুব ভালো করে কাজ করবে, আর কাল থেকেই চলে আসবে। জি স্যার। আজকের মতো খোশ মেজাজে বাসায় চলে আসলাম। মন অনেক ভালো। বাসায় মিষ্টি নিয়ে গেলাম। যেখানে থাকি সেই বাসার মালিক আমাকে অনেক ভালো জানেন, নিজের ছেলের মতো দেখে। আমিও অনেক সম্মান করি, তাই মিষ্টি নিয়ে যাচ্ছি তাদের বাসায়। এর মধ্যে আব্বুকে ফোন করে জানিয়ে দিলাম আমার চাকরিটা হয়ে গেছে। বাসার সবাই অনেক খুশি হয়েছে। চলে গেলাম আঙ্কেলদের বাসায়। কলিং বেল বাজাতেই তিশা দরজা খুলে দিল। কেমন আছো তিশা? ভালো। আপনি কেমন আছেন? ভালো, একটু বেশি ভালো। তাই নাকি? তা বেশি ভালো কেন? এখন থেকে তোমাকে হয়তো আর পড়াতে পারবো না। কেন? আমার চাকরি হয়ে গেছে তাই। ভালো। যান, আব্বু ভিতরে আছে। আর কিছু না বলেই চলে গেল ভিতরে। কিছু বুঝলাম না, মেয়েটা তো আমাকে পাগল করে ছাড়ে সব সময়, কিন্তু এখন কি হলো যে এমন করলো? ভিতরে গিয়ে বসে আছি আঙ্কেলের জন্য। ও সরি, আপনাদেরকে তো বলাই হয়নি। এই বাসায় ওঠার সময় আঙ্কেল আন্টি বলেছিল আমি যেন তিশাকে পড়াই। আমিও আর না করি নাই। ও তখন ক্লাস 8-এ ছিল, এখন এসএসসি পরীক্ষা দিবে। মেয়েটা অনেক ভালো, তবে একটু ফাজিল। সব সময় আমার পেছনে লেগেই থাকবে। মাঝে মাঝে আমার রুমে গিয়ে রুম গুছিয়ে দিয়ে আসবে। যখন যা মন চাইবে তখন তাই করবে, কিন্তু মেয়েটা খুবই ভালো। যাই হোক, আঙ্কেল চলে আসলেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন আঙ্কেল? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বাবা, ভালো। তুমি কেমন আছো? জি আঙ্কেল, ভালো। এই নিন মিষ্টি। মিষ্টি কেন বাবা? আমার চাকরি হয়ে গেছে। বাবা মা এখানে নেই, আপনি আছেন বাবার মতোই। ও, এ তো অনেক ভালো খবর। তুমি বসো, তোমার আন্টি নাস্তা আনতে গেছে। না না আঙ্কেল, আমি এখন কিচ্ছু খাবো না, অন্য এক সময় এসে খেয়ে খাবো। এখন তাহলে চলি। সে কেমন কথা? বসো, চলে আসবে। বলতে বলতেই চলে আসলো। কিছুক্ষণ আন্টির সাথে কথা বলে রুমে চলে আসলাম। মনে আর আনন্দ ধরছে না। ফ্রেশ হয়ে মাত্র খেতে বসবো ভাবছি, আর তখনই আঙ্কেলের বাসায় ডাক পড়লো। কি আর করার, চলে গেলাম। সেইখানে গিয়ে দেখি আরেক কাণ্ড। আকাশ, তুমি নাকি তিশাকে পড়াবে না? না মানে আঙ্কেল। বুঝতে পারছি, কিন্তু এই দেখো মেয়েটার কি অবস্থা করেছে। বলেছে তোমাকে নাকি পড়াতেই হবে। মন খারাপ করেই বসে আছে। আচ্ছা আঙ্কেল, পড়াবো, রাতের দিকে পড়াবো। আচ্ছা বাবা, তোমার যখন সময় হবে তখনই পড়াবে। ধন্যবাদ আঙ্কেল। তিশা কোথায় আঙ্কেল? দেখো, রুমেই আছে। চলে গেলাম ওর রুমে। দরজায় দাঁড়িয়ে নক করলাম। আমাকে দেখে অন্যদিকে ঘুরে গেল। কি হয়েছে, এভাবে বসে আছো কেন? আরে কথা তো বলবে, মন খারাপ কেন? কি বললো? মন খারাপ? এই দেখেন, আমি এখন নাচতেছি। মন খারাপ করব কেন? আপনি কি ভেবেছেন আপনি না পড়ালে আমি মরে যাব? আমাকে আর কেউ পড়াবে না। আপনার থেকে ভালো স্যার আমাকে পড়াবে। আমি আপনার কাছে পড়বো না। ও তাই নাকি? জি। হাসছেন কেন? না এমনি। আপনি এখানে কেন? যান, আপনার তো আর এখানে কোনো কাজ নাই। আর আসবেন না আমাদের বাসায়। আচ্ছা চলে যাচ্ছি, কিন্তু আমি তো অন্য কিছু ভাবছিলাম। কি? ভেবেছিলাম এখন থেকে বিকালে না, রাতের দিকে পড়াবো। মানে? তোমাকে রাতে পড়াতে চাইছিলাম। ঠিক আছে, তুমি যখন পড়তে চাও না তাহলে থাক,
আমার থেকে অনেক ভালো স্যারের কাছে পড়িও। আমি তো ভালো না। সত্যি আপনি আমাকে পড়াবেন? ভেবেছিলাম পড়াবো, কিন্তু তুমি যখন অন্য কারো কাছে পড়বে তাহলে থাক, আমারও একটু ভালো হলো। থাক মানে? আমি পড়বো। আপনি না পড়ালেও আমি পড়বো। তুমি তো এখন বললা আর পড়বা না আমার কাছে, আমি নাকি ভালো না। কখন বললাম আমি পড়বো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন আমি যাই, কালকে পড়াবো। আমার ক্লান্ত লাগছে, খেয়ে ঘুমাবো। আমি জানি না, আমাকে এক্ষুনি পড়াতে হবে। আর আম্মু খাবার নিয়ে আসছে, খেয়ে তারপরে যাবেন, নয়তো। আচ্ছা পড়ালাম না হয়, কিন্তু আমার বাসার খাবার নষ্ট করার কি দরকার? আমি বলছি যখন তখন খেতেই হবে। কথা বাদ দিয়ে বই বের করো, নয়তো আমি গেলাম। করতেছি তো, দেখছেন না? বাপরে, মেয়েটা দিনে দিনে আরো বেশি রাগী হচ্ছে, আমার উপরেই রাগ দেখায়। তিশাকে পড়ানো শেষে আন্টি খেতে দিল, অল্প কিছু খেয়ে চলে আসলাম রুমে, শুয়ে পড়লাম। তখন মনে হলো কালকে তো গল্প দিতে হবে পাঠক পাঠিকাদের জন্য। কি আর করার, শত ব্যস্ততার মাঝেও গল্প লিখতে হয়। অবশ্য নিজের কাছেও ভালো লাগে, তাই গল্প লেখা শুরু করলাম। গল্প লেখা শেষ করে ঘুমিয়ে পড়লাম। খুব সকালে ঘুম ভেঙে গেল। উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসের জন্য রেডি হয়ে নিলাম। রাস্তায় বের হয়ে দেখি রিকশায় নাই। কি করি এখন? কিছু দূর হাঁটার পরে একটা রিকশা পেলাম, তারপরে অফিসে গেলাম। অফিসের প্রথম দিন, সব কাজ আমাকে বুঝিয়ে দেওয়া হলো, আর আমিও খুব মনোযোগ দিয়ে সব কাজ বুঝে নিলাম। অফিসের প্রথম দিন, তাই হাতে বেশি কাজ নেই, টুকিটাকি কাজ সেরে ফেললাম। সারা দিনের কর্মব্যস্ততা শেষ করে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। একটু পরে দরজায় কে যেন নক করলো। দরজা খুলে দেখি তিশা। ও তুমি? ভাইয়া আজকে পড়াবেন না? ও, আমি তো ভুলে গেছিলাম। কি, তুমি ভুলে গেছিলা? হ্যাঁ, ভুলবাই তো। নতুন চাকরি পেলা, অফিসে নিশ্চয়ই সুন্দরী মেয়ের সাথে প্রেম করা শুরু করেছো। হায় রে আল্লাহ, এ কিসের মধ্যে কি ঢুকিয়ে দিল? এই তুমি কি বকছো এসব? আমি ঠিকই বলছি, নয়তো আমাকে ভুলে গেলেন কিভাবে? আরে আমি একটু ক্লান্ত ছিলাম, তাই শুয়ে পড়ছিলাম। আর তুমি এসব কি বলছো? বুঝি আমি। এই পাকা কথা বাদ দাও আর চলো। ভাইয়া যেতে হবে না, আজকে বই নিয়ে এসেছি। আচ্ছা বসো। তারপরে 1 ঘন্টা পড়িয়ে বাসায় পাঠাই দেই, আর আমি হালকা কিছু খেয়ে শুয়ে পড়ি। পরের দিন আবার অফিস। এইভাবেই গেল কিছুদিন। আর স্যার আমার কাজ দেখে খুবই খুশি। আসলে সব সময় নিজের কাজ মনে করি তো, ফাঁকি দেই না। আর কাজ যেইটুকুই করি পারফেক্টলি করি, তাই আমাকে স্যারের অনেক ভালো লাগে। একদিন অফিসে বসে কাজ করছিলাম, আর তখন স্যারের রুমে ডাক পড়লো। চলে গেলাম স্যারের রুমে। স্যার ডেকেছেন? হ্যাঁ আকাশ, কাল থেকে এই চেয়ারে আর আমি বসছি না। কেন স্যার? কিছুদিন যাবৎ আমার শরীর ভালো যাচ্ছে না, তাই আমার পরিবর্তে আমার মেয়ে এইখানে বসবে। ও একটু রাগী, কিন্তু মন থেকে অনেক ভালো। আর তোমাকে সেই জন্য ডাকা। ও অফিসের কাজে নতুন, তাই কোনো সমস্যা হলে তুমি একটু দেখো। জি স্যার, অবশ্যই, আপনি কোনো চিন্তা করবেন না। আমি এটাই আশা করেছিলাম তোমার থেকে। স্যার এটা আমার দায়িত্ব, আপনি চিন্তা করবেন না। তারপর চলে আসলাম নিজের ক্যাবিনে। সব কাজ শেষ করে সন্ধ্যায় বাসায় গেলাম। গিয়ে দেখি তিশা আগে থেকেই হাজির। কখন আসছো? অনেকক্ষণ, কিন্তু আপনার আসতে এত দেরি হলো কেন? আর বলো না, কালকে থেকে আমার অফিসের বস চেঞ্জ হবে। তার পরিবর্তে তার মেয়ে অফিস দেখাশোনা করবে। কি, এইখানেও মেয়ে? কেন, তোমার সমস্যা কোথায়? এমনি। বলো। কিছু না, আপনি ওই মেয়ে থেকে দূরে দূরে থাকবেন। কেন? তো কি, কোলে বসবেন নাকি? আরে তুমি এইভাবে রিয়েক্ট করছো কেন? আচ্ছা বুঝছি, মাথা গরম। তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। আর কিছু না বলেই ওয়াশরুমে চলে গেলাম। বের হয়ে দেখি আমার ফোন তিশার হাতে। এই কি করছো? না কিছু না। বই বের করো। কিছুক্ষণ পড়ানোর পরে হঠাৎ কি হলো জানি না, বলে আর পড়াবেন না। কি আর করা, ছেড়ে দিলাম। এই মেয়ের মাথায় কি ঘুরে কে জানে, যখন যা মন চায় তাই করে। যাই হোক, আমি খেয়ে শুয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে চলে গেলাম। আজকে নতুন বস আসবে, তাই সময় মতো অফিসে চলে গেলাম। একটু পরেই ম্যাডামের এন্ট্রি হলো। জিন্স আর শার্ট পরে আসছে। দূর থেকে দেখলাম যা লাগছে, অসম্ভব সুন্দরী। সাথে স্যারও আছেন। যখনই কাছে আসলো তখনই দেখে মনে হচ্ছে আমি ম্যাডামকে চিনি, আগে কোথাও দেখেছি। একটু মনে করলাম, এটা তাহলে স্যারের মেয়ে। আল্লাহ গো, জীবনে কি আর বাড়ির মুখ দেখতে পারবো? এই মেয়ে যেই পরিমাণ বদরাগী, আমার জীবন শেষ। এখন থেকে তার আন্ডারে কাজ করতে হবে, আমি তো শেষ। বুঝতে পারলেন না তো? হ্যাঁ, এইটাই সেই রাক্ষসী মহিষী মেয়ে, যার সাথে প্রথমে ঝগড়া করি। মানে যারে আমি চর মারছিলাম, আমারে দিছিল সেটাকেও মনে রাখেন না, আমি দিছিলাম সেটা মনে রাখেন। সব স্টাফদের ডাকলেন আর ম্যাডামের সাথে পরিচয় করিয়ে দিলেন। নাম কারিমা খানম। বাহ,
যেমন সুন্দর নাম, দেখতেও মাশাল্লাহ, কিন্তু এত রাগী কেন? দেমাগে মনে হয় মাটিতে পা পড়ে না। স্যার সবার সাথে পরিচয় করিয়ে দিয়ে আমার সাথে পরিচয় করিয়ে দিলেন। হ্যালো ম্যাম। তুই তুই এখানে কি করছিস? কারিমা, কি হয়েছে? এইভাবে কথা বলছো কেন? না স্যার, তেমন কিছু না। আব্বু, ও এইখানে কেন? ওর নাম আকাশ। আমি সব থেকে বিশ্বাস করি ওকে। ও খুবই ভালো, সব কাজে এক্সপার্ট, সবার থেকে আলাদা। তোর যা প্রবলেম হবে ওকে বলবি, ও সব দেখিয়ে দিবে। থাক, আর গুনগান গাইতে হবে না। রাগ দেখিয়ে তার ক্যাবিনে চলে গেল। আল্লাহ তুমিই জানো কি আছে কপালে। এখন তো পড়েছি জমের হাতে, খানা খেতে হবে একসাথেই। যাই হোক, পরে দেখা যাবে, এখন একটু দম নিয়ে বাঁচি। আমিও আমার ক্যাবিনে চলে গেলাম আর কাজ শুরু করলাম। স্যার চলে গেল বাসায়, আর এইদিকে কারিমা ভাবছে, হা হা হা, ভালোই হলো, এতদিনে তোকে খুঁজে পেলাম, তাও আবার নিজের হাতের মুঠোয়। তোকে আমি দেখে নিব, এমন অবস্থা করব তোর, মনে রাখবি সারা জীবন। এইদিকে আমার অবস্থা খারাপ। প্রথম দিন দেখেই বুঝতে পারছিলাম এই মেয়ে কেমন। আমার অবস্থা এখন 13টা বাজবে। সব চিন্তা বাদ দিয়ে কাজে মন দিলাম। একটু পরে আমার ডাক পড়লো ওর রুমে। আমি দরজা খুলে একটু ভিতরে ঢুকে বললাম, ম্যাম আসবো? এই বেয়াদব, ভদ্রতা শিখিস না আগে? কারো রুমে ঢোকার আগে পারমিশন নিতে হয় জানিস না? যা বাইরে গিয়ে আমার থেকে পারমিশন নিয়ে পরে আয়। এইটারই বাকি ছিল, অপমান করলো। জি ম্যাম। কি আর করার, বাইরে গিয়ে আবার অনুমতি নিয়ে ভিতরে গেলাম। জি বলুন। এই ফাইলগুলো করে আন, 2 ঘন্টার মধ্যে যদি ঠিক করে আনবি, পরে আমাকে বুঝিয়ে দিবি। জি ম্যাম। 5টা ফাইল দিল করার জন্য। 2 ঘন্টায় কিভাবে করব বুঝতেছি না। জান প্রাণ দিয়ে কাজ শুরু করলাম। 2 ঘন্টার মধ্যে 3টা শেষ করলাম। আবারও ডাক পড়লো। চলে গেলাম তার ক্যাবিনে। 2 ঘন্টা শেষ? আমার ফাইল কই? জি ম্যাম, 3টা শেষ করছি, আর কিছুক্ষণ সময় লাগবে। এটা তোর কাজের জায়গা, এখানে প্রেম প্রীতির জায়গা না। কাজ করতে না চাইলে চলে যাবি। ম্যাম, আমি তো ঠিকভাবে কাজ করলাম, প্রেম করলাম কখন? আর 2 ঘন্টায় 5টা ফাইল কিভাবে শেষ করব? আবার আমার মুখে মুখে কথা বলছিস? আর প্রেম না তাহলে কি? দেখলাম তো ওই মেয়ের সাথে বসে কথা বলছিস। আসলে যার কথা বলছে ওর নাম ইভা, আমার কলিগ। ওর একটা কাজের জন্য আমার কাছে আসছিল, ওর প্রবলেম সলভ করার জন্য। আর কথাই বলছে। ম্যাম, ওর একটু সমস্যা হয়েছিল, তাই আমার কাছ থেকে জেনে নিতে আসছিল, এর বেশি কিছু না। কেন? সমস্যা সমাধান করার জন্য তোর কাছেই কেন যেতে হবে? আমি তোকে কাজ দিয়েছিলাম, তুই আমার কাজ রেখে ওর কাজ কেন করে দিলি? ম্যাম আমার কাছে আসছে, আমি কিভাবে মানা করব? বুঝতে পারছি, ফাঁকিবাজ তুই। কাজ করার নাম করে প্রেম করিস অফিসে। তোর চাকরি আমি বের করছি, তুই যা এখন। মনটা খারাপ হয়ে গেল। এত ভালো করে কাজ করলাম, আর এতটুকু সময়ের মধ্যে কি এত কাজ করা যায়? তারপরেও তো করলাম। এখন কি থেকে কি বলছে? মন খারাপ করে ক্যাবিনে গিয়ে বসলাম আর কাজে হাত দিলাম। একটু পরে স্যারের ফোন আসলো। আকাশ, কি হয়েছে? কারিমা তোমার নামে কি কি বললো? স্যার, আমার কোনো দোষ নেই। ইভা এসেছিল, ওর একটা সমস্যা নিয়ে আমি ঠিক করে দিলাম। আর ম্যাম আমাকে 5টা ফাইল 2 ঘন্টায় করতে দিল, সময় মতো করা হয়নি তাই। আচ্ছা, মন খারাপ করো না, ও এমনই একটু রাগী। তুমি কাজ করো, আমি ওকে বুঝিয়ে বলবো। ধন্যবাদ স্যার। যাক, একটু হলেও শান্তি পেলাম যে স্যার আমাকে এতটা বিশ্বাস করে, আর আমিও কখনো তার বিশ্বাসের অমর্যাদা হতে দিব না। বিকালে যখন হাতের কাজ প্রায় শেষ, প্রায় ছুটির সময় হয়ে আসছিল, তখন আবার ডাক পড়লো। এই ফাইলগুলো এখানে রেখে গেলি, কাজটা করবে কে? যা, এই ফাইলগুলো শেষ করে আন। ম্যাম, একটু পরে তো ছুটি হয়ে যাবে, আর এইগুলো শেষ করতে অনেক টাইম লাগবে। তুই কাজ শেষ করেই বাসায় যাবি, এর আগে বাসায় যেতে পারবি না। জি ম্যাম। বলে ফাইলগুলো নিয়ে চলে আসলাম। জানি বলেও কাজ হবে না, এইগুলো শেষ না হওয়ার আগে আমাকে ছাড়বে না। তাই আর কিছু না বলে চলে আসলাম। কাজ করছি, একটু পরে সবাই বের হয়ে যাচ্ছে, কিন্তু আমার কাজ শেষ হতে আরও 1 ঘন্টা লাগবে। অবশেষে কাজ শেষ করলাম। তখন আর কেউ ছিল না অফিসে, তাই কাজগুলো ক্যাবিনে রেখে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে দেখি তিশা বসে আছে। কখন আসছো? থাক, জেনে কি করবেন? এমন করে বলছো কেন? আসতে এত দেরি হলো কেন? আর বলো না, নতুন ম্যাডাম আসছে, আর এসে আমাকে এতগুলো কাজ দিয়ে দিল। সব কাজ শেষ করে আসতে হলো। কাজ করেছেন নাকি ম্যাডামের সাথে প্রেম করেছেন? কি বলছো এসব? তুমি বসো, আমি আসছি। হ্যাঁ জানি, সব ছেলেরাই এমন। মানে? কিছু না, আমার কথা তো আপনার মনে থাকে না, সবসময় কাজ আর কাজ। এখন তার উপরে আবার ম্যাডাম। ধুর, তুমি বসো। হাইরে, কই যাই এখন আমি? একজন হলো রাগের পাহাড়, আর একজন আবেগের সমুদ্র। ফ্রেশ হয়ে এসে ওকে পড়াচ্ছি। আচ্ছা ভাইয়া, একটা কথা জিজ্ঞেস করি? বলো।
ভাইয়া আপনি কি প্রেম করেন? কেন? না এমনি। বলেন। তুমি জেনে কি করবা? প্লিজ ভাইয়া বলেন। না। কি হলো, এমন করছো কেন? কিছু না। পড়ায় মন দাও। পড়ানো শেষ করে ওকে পাঠিয়ে দিলাম, আর আমি খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে রেডি হয়ে অফিসে চলে গেলাম। আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিল, তাই অফিসে আসতে 10 মিনিট লেট। আজকে আমার খবর আছে। অফিসে গিয়ে কেবিনে বসতেই ডাক পড়লো বসের রুমে। ম্যাম ডেকেছেন? এটা কি তোর বাবার বাসার পেয়েছিস যে যখন মন চাইবে তখন আসবি, যখন মন চাইবে না তখন আসবি না? সরি ম্যাম, আজকে আসতে একটু দেরি হয়ে গেছে। নেক্সট টাইম আর হবে না। নেক্সট টাইম মতো ঠিক তখনই পাবি যখন তুই এই অফিসে থাকবি। আমি তোকে এখনই বের করে দিব। ম্যাম প্লিজ এমনটা করবেন না, আমি কথা দিচ্ছি পরের বার এমন হবে না। কাকে যেন কল দিল। হ্যালো আব্বু, তুমি কাকে বিশ্বাস করো? যে ঠিকমতো কাজ করে না, তার মধ্যে কোনো টাইম সেন্স নেই, কাজ করতে পারে না। আব্বু, আমি ওকে এখনই বের করে দিচ্ছি। না, আমি না বলা পর্যন্ত তুমি ওকে বের করতে পারবে না। আমি ওকে অ্যাপয়েন্ট করেছি, আর ওর সাথে একটা চুক্তি হয়েছে। 3 বছর আগে ও এই চাকরি ছাড়তে পারবে না। মানে? হ্যাঁ, আমি ঠিকই বলছি। রাগ করে ফোন কেটে দিল। এই ছোট লোক, তুই আমার আব্বুকে কি খাইয়েছিস? আমি তোকে ছাড়বো না। ম্যাম আমি তো সরি বলছি। তুই আমার চোখের সামনে থেকে যা। মন খারাপ করে চলে আসলাম। একটু পরে ইভা আসলো আমার ক্যাবিনে। আকাশ, মন খারাপ কেন? কই না তো। তুমি মিথ্যাও বলতে পারো না। এখন বলো কি হয়েছে? আরে আমাদের স্যারের মেয়ে দজ্জাল মেয়ে একটা, যখন পারছে তখনই অপমান করছে। কি বলো? কিন্তু কেন? আর বলো না, মহা এক পাপ করে ফেলছিলাম, তার জন্য এমন করছে আমার উপরে রেগে। কেন? কি করেছো? প্রথমে যেই দিন এইখানে ইন্টারভিউ দিতে আসছিলাম ওই দিন, তারপরে ঘটনা সব বললাম। এই জন্যই এমন করছে। বলো কি? এর জন্যই এমন করছে? ধুর, ভালো লাগে না আর এসব। কখনো কারো অপমান অবহেলা সহ্য করতে পারি না। আর এখানে যা করছে আমার সাথে, 2 দিনে যা করেছে, জানি না সামনে কি আছে কপালে। এমন সবাই আবারও ডেকে পাঠালো আমাকে। এই ছোট লোক, তোকে একবার বলেছি আমার এখানে এসে প্রেম করবি না। এটা কাজের জায়গা, প্রেম করার জায়গা না। যা কাজ কর। আর কিছু না বলে চলে আসলাম। দেখি এখনো আমার ক্যাবিনে বসে আছে ইভা। কি হয়েছে? ডেকেছিল কেন? না এমনি। আচ্ছা তুমি এখন যাও, হাতে অনেকগুলো কাজ আছে। আবার যদি দেখে যে কাজ রেখে কথা বলছি, তাহলে আবার শুরু করবে। আচ্ছা থাকো তাহলে। আমিও কাজে মন দিলাম। এভাবেই চলছে দিন। আমাকে পারছে না বের করে দিতে, আর না কমছে রাগ। আর আমিও কিছুই করতে পারছি না। যত কষ্টই হোক, চাকরিটা আমাকে করতেই হবে। তাই সব অপমান সহ্য করেও কাজ করে যাচ্ছি। এখন কেমন যেন ওর এসব অপমানে আমি অভ্যস্ত হয়ে গেছি। বেশ কয়েকদিন হলো আর আমাকে আগের মতো অপমান করে না। সবার সাথে যেমন ব্যবহার করে, আমার সাথেও অনেকটা তেমনই ব্যবহার করে। এতে আমি তো মহা খুশি। একদিনও এমন একটা কাজ করবে যা আমি ভাবতেও পারি নাই। ওর চিন্তাধারা এতটা নিচু কল্পনা করতে পারি না। ওর আমার প্রতি এত ভালো ব্যবহার দেখে সত্যি আমি অনেক খুশি। তবে একটা কথা সত্যি, ওর এইসব অপমান কিছুটা মিস করি। এতদিনে অভ্যাসে পরিণত হয়ে গেছে। যখন ভালো ব্যবহার করে মনে হয় এর থেকে ভালো মানুষ আর নেই। আগে তার রুমে ডেকে পাঠালেও যেতে ইচ্ছে করতো না, আর এখন মনে চায় কেন এখন একটু ডাকে না। একবার তাকে দেখতাম, এ কি, এ আমি কি ভাবছি, এটা ঠিক না। আমি কি আবার তার প্রেমে পড়ে গেলাম নাকি? মানুষ ভালো ব্যবহার দেখে প্রেমে পড়ে যায়, আর আমি তার থেকে অপমান সহ্য করতে করতে প্রেমে পড়ে গেলাম। হাস্যকর। তবে তার প্রতি এমন ফিলিংস কাজ করার একটা কারণ আছে বটে। একটা, আমি অফিস থেকে বেরিয়ে আসার দিকে যখন যেতে লাগলাম, তো দেখি একজন বৃদ্ধ ভিক্ষুক লোক একটা বাইকের সাথে ধাক্কা লেগে নিচে পড়ে যায়, আর বেশ খানিকটা কেটে যায়। কিন্তু বাইক ড্রাইভার লোকটাকে মারতে যাচ্ছিল, তখন আমাদের ম্যাম সেটা দেখে সেই ড্রাইভারকে একটা থাপ্পড় লাগিয়ে দিল, আর লোকটাকে নিয়ে হাসপাতালে নিয়ে গেল আর ট্রিটমেন্ট করলো। আমি তো এসব দেখেই ফিদা। তখন থেকে তার প্রতি আমার অন্যরকম এক ফিলিংস কাজ করে। তখন মনে হলো আমার সাথে যতই রাগ দেখাক না কেন, সত্যি সত্যি মন থেকে অনেক ভালো। হয়তো আমার উপর সেই দিনের রাগ থেকে গেছিল, তাই সুযোগে সৎ ব্যবহার করে দিছে। কিন্তু এখন আর তার প্রতি রাগ কাজ করে না। মাঝে মাঝে বকলেও কেমন যেন ভালো লাগা কাজ করে। পাগল হয়ে গেলাম নাকি বুঝলাম না। আমি এই ছেলেটাকে এত অপমান করি, কখনো আমার সাথে সে ভাবটা দেখায় নাই। অন্য কেউ হলে হয়তো চাকরির ভয় করতো না, কিছু তো বলতোই। কিন্তু এ কেমন ছেলে যে আমি একে এত কিছু বলি
কখনো মুখে না বলল না বা কখনো প্রতিবাদও করলো না। সত্যিই কি আমি ভুল? হ্যাঁ, হয়তো আমিই ভুল। একটা সামান্য বিষয় নিয়ে এতদিন এত কিছু করাটা আমার ঠিক হয় না। জিদের বশে অনেক কিছু করেছি। ও তো ছেলে হিসেবেও খারাপ না, কখনো কাজ নিয়েও তো কমপ্লেইন করে নাই। না, আমার এত বাড়াবাড়ি করাটা উচিত হয় নাই। এরপর থেকে যখনই ওকে দেখি নিজের মধ্যে কেমন একটা অনুভূতি কাজ করে, শুধু দেখতে মন চায়। তাই তো বারবার কোনো কাজ না থাকায়ও ডেকে আনি, শুধু একবার দেখবো বলে। কিন্তু ওই ডাইনিটার সাথে দেখলে নিজের মধ্যে এতটা খারাপ লাগে কেন? আমি কি ওকে, হ্যাঁ আমি ওকে, একদিনও এমন একটা কাজ করবে যা আমি ভাবতে পারি নাই। ওর চিন্তাধারা এতটা নিচু কল্পনা করতে পারি না। একদিন অফিসে বসে কাজ করছিলাম। আজকে কারিমা আমার পছন্দের আকাশি কালারের ড্রেস পরে আসছে, দেখতে যেন পরি লাগছে। বড়সড় একটা ক্রাশ খাইলাম। বারবার শুধু দেখছি ওকে, কিন্তু দেখার স্বাদ মিটছে না। নিজের ক্যাবিনে বসে কাজ করছিলাম, আর তখন ইভা আমার ক্যাবিনের সামনে দিয়ে যাচ্ছিল। আমি আবারও ইভার সাথে সব কথাই শেয়ার করি, খুব ভালো বন্ধুও, তাই ডাকলাম ওকে। আমার ক্যাবিনে আসলো, আর তখনই ফ্যানের বাতাসে একটা পোকা ঢুকলো ওর চোখে। তাড়াতাড়ি আমি আমার চেয়ারে বসিয়ে আমি ওর দিকে ঝুঁকে চোখ থেকে পোকাটা বের করছিলাম। বের করার পরে ওর সাথে কথা বলছিলাম কারিমাকে নিয়েই। এমন সময় আমাকে ডাকলো। যাও, তোমার প্রেমিকা তোমাকে দেখার জন্য অস্থির হয়ে আছে, তাই ডাকছে। ইভা, এটা কিন্তু ঠিক না। আমি তোমাকে সব বলি বলে আমাকে তুমি খেপাবে? আরে মজা করলাম, যাও দেখো কেন ডাকছে। তুমি থাকো, আমি আসছি। একটা কিস কিন্তু দিয়ে আসবে। ধুর, তুমিও না। চলে গেলাম ওর ক্যাবিনে। ভিতরে যেতেই দেখি চোখ লাল করে বসে আছে। সে কি এত কান্না করছে, কিন্তু কেন? আমাকে দেখে কিছু না বলে নিজের চেয়ার থেকে উঠে এসে সোজা আমার সামনে দাঁড়ালো, আর পুরো মুখ আমার লাল হয়ে গেছে। কান দিয়ে গরম হাওয়া বের হচ্ছে। কিছুই বুঝলাম না। এর মধ্যে কারিমা বলল, তুই আমার না হলে আমি তোকে আর কাউকে হতে দিব না, আর ওই ডাইনিকে তো আরো না। কান্না করতে করতে আমাকে জড়িয়ে ধরলো আর জোরে জোরে চিৎকার করতে লাগলো, বাঁচাও বাঁচাও বলে। ওর চিৎকার শুনে সবাই ওর ক্যাবিনে ঢুকে পড়লো, আর এর মধ্যে আমাকে নিয়েই ওর চেয়ারে বসে পড়লো। আর আমি এমনভাবে ছিলাম হঠাৎ করে যে কেউ দেখে বলবে আমি ওর সাথে খারাপ কিছু করতে যাচ্ছি। আর ঠিক তাই হলো। সবাই চলে আসলো ভিতরে, আর দেখলো আমাদের এই অবস্থায়। এইদিকে তো কারিমা চিৎকার করেই যাচ্ছে। সবাইকে দেখে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে সবার কাছে ছুটে গেল। আর সবাই আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে, হয়তো সবাই ভাবছে আমি খারাপ। ওদের ধারণা এমনি হওয়ার কথা। তাই আমি সবাইকে মাত্র বলতে যাব এর আগেই, দেখো এই ছেলে আমাকে কি করতে যাচ্ছিল, এতটা খারাপ আমি আগে ভাবতেও পারি নাই। আমি ওকে কাজের জন্য ডাকি আর ও আমার সাথে বাজে ব্যবহার করছে। হয়তো ও আমার উপরে প্রতিশোধ নিতে চাচ্ছে। প্লিজ সবাই আমাকে ভুল বোঝো না। এই সবই মিথ্যে, এমন কাজ আমি করি নাই। তুমি আমার ফ্রেন্ড হওয়ার যোগ্য না, তোমার থেকে আমি এটা আশা করি নাই। সবাই আমাকে অবিশ্বাস করেছে। ভেবেছিলাম ইভা হয়তো আমাকে বিশ্বাস করবে, কিন্তু সেও আমাকে ভুল বুঝলো। কেউ কেউ বলছে পুলিশে দিবে, আবার কেউ বলছে আগে কিছু পিটানি দেওয়া দরকার, যাতে আর কখনো এমন কাজ করার সাহস না পায়। এই মুহূর্তে নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। আমাকে শেষ করে দিল, মাথা নিচু হয়ে গেল আমার। আর তখন মনে পড়লো একটা প্রমাণের কথা, যা দিয়ে আমি প্রমাণ করতে পারি আমি নির্দোষ। আমি বললাম 1 মিনিট। একজন বলল, কিসের 1 মিনিট? তোমার কোনো কথাই শুনবো না। তোমার মতো ছেলেরাই আজ দেশে ধর্ষক। আমার কোনো দোষ নেই, আমি কিছুই করি নাই। অন্য একজন বলল, তাহলে আমরা সবাই যা দেখলাম তা সব মিথ্যা? নিজের চোখ আজ ভুল দেখলো, নিজের দোষ আর লুকাতে পারবে না। তোমাকে জেলের ভাত খাওয়াবো। আমি তোমাকে আমার বেস্ট ফ্রেন্ড মনে করতাম, তাই তোমার সাথে সব কথা শেয়ার করতাম, কিন্তু ভাবি নাই তোমার মধ্যে এমন খারাপ কাজের চিন্তা লুকিয়ে আছে। আমার নিজের অজান্তেই চোখ দিয়ে জল বের হয়ে গেল। আমি সত্যি বলছি, আমার কোনো দোষ নেই, আর এটা আমি প্রমাণ করে দিতে পারবো। সবাই যেন ভূত দেখার মতো দেখছে আমাকে। আর সবাই একসাথেই বলল, কিভাবে? দেখাও তাহলে, প্রমাণ করো যে তুমি কোনো অন্যায় করনি। হ্যাঁ, সেটা আমি অবশ্যই করবো। ওই যে দেখুন, এই রুমের সিসি ক্যামেরা, যাতে সবকিছুই রেকর্ড আছে, আর এতেই আমি নির্দোষ প্রমাণিত হব। একবার কারিমার দিকে তাকালাম, ভূত দেখার মতো দেখছে আমাকে, নিজেই এখন লজ্জা পাচ্ছে। তারপর সবাইকে ওই মুহূর্তে ভিডিও দেখালাম, আর তাতে প্রমাণিত হলো আমি নির্দোষ। ম্যাম, একটা কথা বলি, জানি না কেন আপনি আমার সাথে এমনটা করলেন। হয়তো সেই পুরনো দিনের একটা ভুলের জন্য আমার সাথে এত বড় জঘন্য কাজে ফাঁসিয়ে দিয়েছেন। ম্যাম, আপনার আগের যত অপমান ছিল, যত অপমান করতেন আমাকে, সব কিছু মেনে নিতাম, কারণ আমি আপনাকে সত্যি অনেক সম্মান করতাম। আর নিজের অজান্তেই হয়তো ভালোবেসে ফেলেছিলাম। সব এক নিমিষে শেষ করে দিলেন। আমার সারা জীবন একটা দাগ লাগিয়ে দিলেন।
আপনার প্রতি সম্মান আর ভালোবাসা দুটোই আপনি শেষ করে দিলেন। আমাকে আপনার এতটাই অপছন্দ সেটা আমি জানতাম না, এতটাই ঘৃণা করেন বুঝতে পারি নাই। জানি না কখনো ক্ষমা করবেন কিনা, কিন্তু এটুকু বলছি, আপনি আজকে যা করলেন আমি হয়তো আপনাকে ক্ষমা করতে পারবো না। আপনি শুধু আপনার প্রতি আমার সম্মান ভালোবাসা নষ্ট করেন নাই, আপনি একটা ভালো বন্ধুত্ব নষ্ট করে দিলেন। আপনি তো চান যেন আমি এখানে আর চাকরি না করি। ঠিক আছে, ভালো থাকবেন। আর ইভা, তোমাকে আমার বলার কিছু নেই, তবে একটা কথা না বললেই নয়। বন্ধুত্ব, ভালোবাসা বা কোনো সম্পর্কে সবথেকে বড় যেটা দরকার তা হলো বিশ্বাস। ভালো থেকো, হয়তো আর কখনো দেখা হবে না। আর কিছু না বলে বের হয়ে আসলাম অফিস থেকে। রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি, এতদিন যার প্রতি আমার ভালোবাসা জন্ম নিচ্ছিল এক নিমিষে সব শেষ করে দিল। কিন্তু ওর আমার প্রতি এতটা সদয় হওয়ার কারণ কি ছিল? আমি ভেবেছিলাম হয়তো সে তার ভুল বুঝতে পারছে, তার জন্য আমার সাথে আর খারাপ ব্যবহার করে না। কিন্তু এসব কি? তাহলে আমার সাথে নাটক ছিল? সত্যি সত্যি আমাকে মন থেকে ঘৃণা করে? নিজেকে যেন কোনোভাবেই বোঝাতে পারছি না। এখন সত্যি সত্যি অনেক কষ্ট হচ্ছে। তখনও এতটা কষ্ট হতো না যখন আমাকে বারবার অপমান করত। কিন্তু আজ আমাকে সবার সামনে মেরে ফেললো আমার সম্মান, মেরে ফেললো আমার ওর প্রতি সামান্য ভালোবাসাটুকু। এখন কেন যেন ওর প্রতি আমার ঘৃণা কাজ করছে। আর কিছু ভাবতে পারছি না, সোজা বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে শুয়ে পড়লাম, আর বারবার শুধু ওর ওই কথাগুলো কানে বাজছিল। মধ্যবিত্তদের সম্মানটাই সব থেকে বড়। আর কিছু না ভেবে শুয়ে আছি, কখন ঘুমিয়ে গেছে খেয়াল নেই। কলিং বেলের শব্দে ঘুম ভেঙে গেল। উঠে দেখি তিশা। ভাইয়া, আজ কখন আসছো? দুপুরে। কি বলো? তাহলে এতক্ষণ কি করলে? কিছু না। ভাই আজকে পড়াবে না? তিশা, আজকে আমার ভালো লাগছে না, কালকে পড়াবো। কি হয়েছে? শরীর খারাপ? না, আমি ঠিক আছি। কই দেখি। বলেই কপালে গলায় হাত দিয়ে দেখলো। তোমার তো কিছুই হয় নাই। আচ্ছা তুমি থাকো। বলেই চলে গেল। আর আমি গেলাম ফ্রেশ হতে। বের হয়ে দেখি তিশা বসে আছে। এই, তুমি এইখানে? কেন, কি হয়েছে? না, কিন্তু তুমি এইখানে কেন? তোমার জন্য খাবার আনলাম। সারাদিন তো কিছুই খাও নাই মনে হয়, এখন খেতে বসো। আরে কি করছো? আমি এখন খাবো না। জোর করে বসালো, কি আর করার, খেতেই হলো। আচ্ছা তোমার কি মন খারাপ? না তো, কেন? না, মনে হলো। আমার চাকরি চলে গেছে। কি বলছো? কেন? এমনি। আচ্ছা বাদ দাও, তোমার পরীক্ষা তো এখনো বেশ অনেক দিন বাকি, তাই না? হ্যাঁ, কিন্তু কেন? কালকে আমি বাড়িতে যাব, তাই কয়েকদিন পড়াতে পারবো না। ও আচ্ছা, কালকে কখন যাবে? সকালেই। আচ্ছা, আন্টি আঙ্কেলকে বলে দিও আমি এসে দেখা করব। আচ্ছা। এখন তাহলে যাও। আর শোনো, ভালো কথা, আমি না থাকলে তো আর তুমি পড়বে না। ফাঁকিবাজ, যাও এখন বইগুলো নিয়ে এসো, আমি দেখিয়ে দিব। আমি এসে সব পড়া নিব। আচ্ছা। তারপর চলে গেল। আর কিছুক্ষণ পরে আসলো, ওর সবগুলো বই দেখিয়ে দিলাম আর বলে দিলাম সব পড়া করে রাখতে। শেষে যাওয়ার সময়, ভাইয়া এই নাও। কি? হাতে নিয়েই দেখো। দেখি বেশ কিছু টাকা। টাকা কেন? চাকরিটা তো নেই, বেতনও পাওনি, তার উপর বাড়ি যাচ্ছ, টাকা লাগবে না? সেসব ঠিক আছে, কিন্তু তুমি টাকা কোথায় পেলে? আরে আমি টাকা কোথায় পাবো, আব্বুকে বললাম, আব্বুই দিছে। ও আচ্ছা, শোনো, আমার কাছে টাকা আছে, এইগুলো লাগবে না, তুমি নিয়ে যাও। না, এগুলো আপনিই রাখবেন, আমি গেলাম। আরে টাকাগুলো নিয়ে যাও। রেখে দেন, কাজে লাগবে। কি যে করে না মেয়েটা। যাই হোক, শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসছে না। আর তখনই ইভার কল। রিসিভ করলাম না। আবার দিল, তাও ধরলাম না। নিজের মধ্যে কেমন সংকোচ কাজ করছে, এক লজ্জা। আবার দিল, ধরলাম। আমি চুপ করে আছি। আর তখনই ইভার কল। রিসিভ করলাম না। আবার দিল, তাও ধরলাম না। নিজের মধ্যে কেমন সংকোচ কাজ করছে, এক লজ্জা। আবার দিল, ধরলাম। আমি চুপ করে আছি। কথা বলবে না? না মানে কি বলবো ভাবছি। রেগে আছো আমার উপরে? আরে না, কি বলছো, রাগ করবো কেন? এতটা সহজভাবে বলে দিলে কি হবে? জানি কষ্ট পাইছো। না, মোটেই না। জানি আমি। আচ্ছা বাদ দাও। সরি। আরে এসব বলার দরকার নেই, সব ভুলে যাও। তখন তোমাদের ওই অবস্থায় দেখে নিজের চোখকে অবিশ্বাস করতে পারিনি। প্লিজ মাফ করে দাও। আরে এইভাবে বলছো কেন? আমি সব ভুলে গেছি। আর তুমি ঠিকই বলছো, সবাই তো ভুল বুঝলো। তুমি কেন বাকি থাকবে? তোমার চোখ তো আর ভিন্ন দেখবে না। আকাশ, সরি। আমার তোমাকে অবিশ্বাস করা ঠিক হয় নাই। বুঝলাম, এখন প্লিজ বাদ দাও। কালকে দেখা করবে? না, আসলে আমি কালকে গ্রামে যাচ্ছি। কেন? এমনি। কবে আসবে? জানি না। আচ্ছা, তাড়াতাড়ি চলে এসো, আর এসে দেখা করবে। এখন তাহলে রাখছি। তারপর ঘুমিয়ে পড়লাম। সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠলাম।
আজ অফিস নেই বলে দেরিতে উঠলাম। ফ্রেশ হয়ে নাস্তা করে বেরিয়ে পড়লাম। বাসের টিকিট কেটে রওনা দিলাম। উদ্দেশ্য বাড়ি। বাসে বসে আছি, বাস ছেড়ে দিল। অন্যদিকে কারিমা ওই ঘটনার পরে নিজে থেকে অনেক লজ্জিত। নিজের ভুলটা বুঝতে পারলো, কিন্তু ওর বাবাকে কিছু বলল না। ভেবেছে সব ঠিক হয়ে যাবে, আর কালকে আকাশ অফিসে গেলে ক্ষমা চেয়ে নিবে। তাই পরের দিন একটা শাড়ি পরে অফিসে গেল, নিজের ক্যাবিনে গিয়ে বসলো, আর যাওয়ার সময় একবার আমার ক্যাবিনের দিকে উকি দিল, কিন্তু কেউ নেই, খালি পড়ে আছে। ভেবেছে চলে আসবে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে আজ সে একটু আগে অফিসে চলে আসলো, তাই সে অপেক্ষা করছে আমার জন্য। একে একে সবাই চলে আসলো, কিন্তু আমার খবর নেই। এইদিকে কারিমা অস্থির হয়ে যাচ্ছে, কখন আসবে কখন দেখবে। না, কিছুই ভালো লাগছে না। ইভাকে ক্যাবিনে রাখলো। ম্যাম ডেকেছেন? আকাশ আসেনি? সরি ম্যাম, কাল আপনি যা করেছেন এর পরেও কি আসবে বলে আপনার মনে হয়? আসলে কালকের জন্য আমি সরি। জানি না মাথায় কি চেপেছিল, মাথায় রক্ত উঠে গেছিল, তাই কি থেকে কি করে ফেলেছি। রাগের মাথায় যা করেছেন সবই ভুল। আপনার আর ওর সাথে প্রথম ঝগড়া থেকে শুরু করে সব কথাই বলেছে আমার সাথে। এও বলেছে আপনি কিভাবে ওর সাথে খারাপ ব্যবহার করতেন। তবুও আপনার প্রতি ওর কোনো রাগ ছিল না। আপনার সব কিছুই ও হাসি মুখে মেনে নিত। পাগল ছিল একটা। হয়তো ও আপনাকে অনেক ভালোবাসতো, কিন্তু কিন্তু কি? কিন্তু ও কখনো সেটা বলার মতো সাহস করে তুলিনি, কারণ ও নিজের পজিশনটার দিকে তাকিয়ে সব ভুলে থাকতো। একজনকে একজনের ভালো লাগতেই পারে, যেমন আপনাকে লেগেছিল। আর আমাকে ওর সব থেকে ভালো বন্ধু মনে করত। কিন্তু আপনার এমন একটা কাজের জন্য আজ আমাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যাচ্ছে। সত্যি ভুল আমারই। আমি এতদিন ধরে ওরে চিনি, কখনো এমন বাজে ব্যবহার করার কথাও কল্পনাও করতো না। কিন্তু নিজের চোখ অবিশ্বাস করতে পারছিলাম না। আমিও ওকে অবিশ্বাস করে ফেলছিলাম। আকাশ আজ আসবে না? না, কেন? মনে হয় ও আর কখনোই আসবে না। কি বলছো? না, এ হতে পারে না। ও আমাকে ছেড়ে এভাবে চলে যেতে পারে না। আপনাকে ছেড়ে মানে? ইভা, তুমি তো ওর বন্ধু। কিন্তু কেন? আমি আকাশকে ভালোবেসে ফেলেছি। কি বলছেন? তা কখন থেকে? যখন তার উপরের মিথ্যার দোষ সরে গেল তখন থেকে? না, আমি ওকে অনেকদিন ধরে ভালোবাসি। আমিও বলতে পারছিলাম না, এই ভেবে যে ও কিভাবে নিবে বিষয়টা। মিথ্যা বলছেন আপনি। আপনি যদি আকাশকে সত্যি সত্যি ভালোবেসে থাকতেন তাহলে এমন কাজ আপনি কখনোই করতেন না। করেছিলাম রেগে গিয়ে। যখন দেখলাম ও তোমাকে কিস করছিল, তখন আমার মাথায় কিছু কাজ করতেছিল না। নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না আমি ওকে হারাতে পারবো না। এই ভেবে এমন কাজ করেছিলাম। ওয়েট, ও আমাকে কিস করছিল মানে? আমি যখন সিসি ক্যামেরায় দেখলাম তুমি ওর ক্যাবিনে গিয়ে ও তোমাকে ওর চেয়ারে বসিয়ে। চুপ করেন। সবটা না জেনে এমন কাজ কিভাবে করলেন আপনি? ও আমার ভালো একটা বন্ধু, আর ওই দিন আমার চোখে পোকা পড়েছিল। আমি তখন ওর ক্যাবিনের সামনে দিয়েই যাচ্ছিলাম, তখন ও আমাকে বসিয়ে পোকা বের করছিল, আর আপনি? ছি! ইভা, আমি সব ভুল স্বীকার করছি, কিন্তু তুমি আকাশকে ফিরিয়ে আনার ব্যবস্থা করো। বুঝলাম, কিন্তু কিভাবে? ও আজ সকালে গ্রামে চলে গেছে। চলে গেছে মানে? কবে ফিরবে? জানি না। কারিমা আর কিছু না বলেই তাড়াহুড়ো করে বাসায় চলে গেল, আর গিয়ে ওর আব্বুকে সব খুলে বলল, শুধু ও যে আমাকে ভালোবাসে এটা ছাড়া। তখন স্যার একটা চট দিয়ে বসলো। তুমি এমন একটা কাজ করতে পারলে কিভাবে? তোমার থেকে এমনটা আশা করিনি আমি। আব্বু, আমার ভুল হয়ে গেছে। তুমি যেভাবেই পারো ওকে ফিরিয়ে আনো। আচ্ছা, আমি দেখছি। তারপরে আমাকে ফোন দিল। আমি তখন বাসায় পৌঁছে গেছি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? কেমন আর থাকবো, মেয়েটা কি যে করে। বাবা, আমি একটা কথা বলতে তোমাকে ফোন করেছি। জি স্যার, অবশ্যই। আগে বলো, আমার কথা রাখবে? অবশ্যই স্যার, আপনি কোনো সংকোচ না করে বলুন। আকাশ, আমি তোমার আর কারিমার ব্যাপারটা জানতে পেরেছি। কারিমা নিজের ভুল স্বীকার করেছে, ও তোমার কাছে ক্ষমা চাচ্ছে। তুমি সবকিছু বলে কাল থেকে আবার অফিসে জয়েন করো। স্যার কি বলছেন? প্লিজ স্যার, এটা আমার পক্ষে সম্ভব না। আর তাছাড়া আমি এখন গ্রামে আছি।
সমস্যা নেই, তুমি 2-1 দিন থেকে চলে এসো। স্যার দেখছি আমি। আকাশ, আমি অল হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। কি বলছেন স্যার? আমাকে লজ্জা দিবেন না স্যার। তাহলে তুমি অফিসে আসছো তো? আজকেই তো আসলাম বাসায়, কয়েকদিন পরে যাব। আচ্ছা ঠিক আছে। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাবধানে আসবে আর তাড়াতাড়ি আসবে। জি স্যার। বাড়িতে গেলাম, সবাই আমাকে দেখে মহা খুশি। কি রেখে কি করবে এমন অবস্থা হয়ে পড়েছে। সবার সাথে কুশল বিনিময় করে বিশ্রাম নিলাম। বাসার সবাই খুবই খুশি, আমাকে নিয়ে যেন সব আনন্দ। যাওয়ার সময় বাবা মা আর বোনটার জন্য কিছু কেনাকাটা করে গিয়েছিলাম। এইদিকে আবার কারিমার খুশি যেন ধরে রাখতে পারছে না। বাবার মুখে যখন শুনলো আকাশ আবার জয়েন করবে, বাবার সামনে হালকা হেসে রুমে গিয়ে আনন্দে লাফাচ্ছে আর ভাবছে, আকাশ, আমি তোমাকে ভালোবাসি, আর আমার ভালোবাসার জন্য আমি সব করতে পারি। এই ভালোবাসা দিয়েই তোমাকে জয় করব। আমি বাসায় কয়েকদিন থেকে আবারও ঢাকা যাওয়ার জন্য রেডি হলাম। সবার থেকে বিদায় নিয়ে ঢাকায় চলে আসলাম। রুমে ঢুকে বিশ্রাম নিলাম। সন্ধ্যায় আঙ্কেলের বাসায় গেলাম। আরে বাবা আকাশ, কখন এলে? আঙ্কেল, আসছি কিছুক্ষণ আগেই। কেমন আছেন আপনি? হ্যাঁ বাবা, ভালো। তা তোমার বাসার সবাই কেমন আছে? জি আঙ্কেল, সবাই ভালো আছেন। আঙ্কেল, তিশা কি লেখাপড়া করে? কিসের পড়া? দেখলাম না তো পড়তে। তুমি একটু দেখো তো বাবা। জি আঙ্কেল। চলে গেলাম ওর রুমে। আমাকে দেখে অবাক হয়ে গেল। শুয়েছিল, আমাকে দেখেই দাঁড়িয়ে গেল। ভাইয়া কখন আসলে? একটু আগে। কেমন আছো? ভালো। তা তুমি নাকি লেখাপড়া করো নাই? পড়ছিলাম। তাহলে এখন পড়তে বসো, দেখি কি পড়লে। যা পড়া দিয়ে গেছিলেন তার তো কিছুই হয় নাই। এই তোমার পড়া? ভাইয়া পড়ছিলাম তো, কিন্তু সব ভুলে গেছি। ফাঁকিবাজ। পড়ানো শেষে আন্টি খাবার খেতে ডাকলো। খেয়ে রুমে গিয়ে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসছে না। কি করব ভাবছি, তাই গল্প লেখা শুরু করলাম। অনেক রাতে ঘুমালাম। সকালে উঠতে দেরি হয়ে গেল। উঠে দেখি 10টা বেজে গেছে। আজকে আর অফিসে যাওয়া হলো না। কি করব ভাবছি, গেলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে। অন্যদিকে কারিমা অস্থির হয়ে আছে। আকাশ কখন কবে আসবে অফিসে, কখন একবার দেখতে পাবো, কখন ক্ষমা চেয়ে নিব। মনকে ধরে রাখতে পারছে না। আজকেও অফিসে আসলো না দেখে ওর আব্বুকে বলল। একটু পরে স্যারের কল আসলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আকাশ, বাবা তুমি এখনো বাড়ি থেকে আসোনি? স্যার কালকে এসেছি, আসলে একটা কাজের জন্য আজকে অফিসে যাওয়া হয় নাই, কালকে যাব। আচ্ছা ঠিক আছে বাবা। জি স্যার। কলটা কেটে দিলাম। স্যার কারিমাকে বলে দিল আমি কালকে থেকে অফিসে যাব। শুনেই সে কি আনন্দ ওর। এখন মনে হচ্ছে দিনটা কেন পার হচ্ছে না। দুপুরে বাসায় গিয়ে আমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দিলাম এক ঘুমে সন্ধ্যা। উঠে ফ্রেশ হয়ে গেলাম তিশাকে পড়াতে। পড়ানো শেষে রুমে গিয়ে শুয়ে পড়লাম। আর খুব ভোরে ঘুম থেকে উঠে বাহিরে হাঁটাহাঁটি করে এসে ফ্রেশ হয়ে নাস্তা করে রেডি হয়ে অফিসে চলে গেলাম। কেমন যেন লাগছে, লজ্জা লজ্জা লাগছে। এই অফিস থেকে অপমানিত হয়ে বের হয়ে গিয়েছিলাম, আবার এইখানে আসতে হলো। জানি না ভাগ্যে কি আছে। ভাগ্যে যাই থাকুক, ভিতরে গিয়ে দেখি, ভিতরে গিয়ে কারোর সাথে কথা না বলে, কোনো দিকে না তাকিয়ে সোজা নিজের ক্যাবিনে চলে গেলাম। এখন হাতে কাজ নেই, তাই বসে ফোন টিপছি। একটু পরেই ইভা আসলো ক্যাবিনের সামনে। আমি দেখেও না দেখার মতো করে ফোন টিপছি। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বলল, আসবো? আরে ইভা, কেমন আছো? আর আসতে অনুমতি কি আছে, আসো। এমন করলাম যেন কিছুই হয় নাই, আগের কিছুই মনে নেই। আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কিছু বলছো না বলে অনুমতি নিলাম। ও সরি, খেয়াল করি নাই। আচ্ছা বাদ দাও, বলো কেমন আছো? ভালো। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। বেশ কিছুক্ষণ দুইজনেই চুপ। আমি আবারও ফোনের দিকে নজর দিলাম। আকাশ, বলো। সরি। কেন? বললাম তো সরি। আরে সরি বলতে হবে না, ঠিক আছে। না, কিছুই ঠিক নেই, প্লিজ সরি। আচ্ছা সরি বলছো কেন? এমনটাই হওয়ার কথা ছিল। তোমার জায়গায় তুমি যা করেছো ঠিক আছে, আমি কিছু মনে করি নাই। আকাশ, আমার সত্যি ভুল হয়ে গেছে। আমার তোমার উপর বিশ্বাস করার কথা ছিল, কিন্তু আমি কি না। ছি। এবার বাদ দাও, যা হওয়ার ছিল তা হয়ে গেছে। আমি সব ভুলে গেছি, তুমিও ভুলে যাও। কিছু বলবে না? আচ্ছা এখন যাও, ম্যাডাম চলে আসবে। যদি দেখে কাজ রেখে কথা বলছি, আবার কি না কি বলে। তুমি এখন চলো, কফি খাবো। এখন না, পরে খাবো। বলতে না বলতেই ম্যাডাম হাজির আমার ক্যাবিনের সামনে। আমি দাঁড়িয়ে গেলাম আর সালাম দিলাম। ইভা আমাদের দেখে চলে গেল নিজের ক্যাবিনে। দুইজনেই চুপ। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। কারিমা বলা শুরু করলো, আকাশ, জি ম্যাম। তোমাকে সরি বলার মতো মুখ নেই আমার, আর তারপরেও বলছি
প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আসলে তখন আমার কি হয়েছিল বুঝতে পারি নাই। নিজেকে পাগল পাগল লাগছিল। কি ভেবে কি করেছিলাম। আকাশ, প্লিজ মাফ করে দাও। এক ঝটকায় হাত ছাড়িয়ে নিলাম। ছি ছি ম্যাম, কি বলছেন এসব? আপনার ক্ষমা চাওয়ার দরকার নেই। আপনারা বকতেই পারেন, আর আমরা ছোট মানুষ। আপনারা অফিসে কাজ করি, আপনি ক্ষমা চেয়ে আমাকে আর ছোট করবেন না। ম্যাম, শুধু একটা কথাই বলবো, কখনো কারো সম্মান নিয়ে এমন কিছু করবেন না যাতে তার সম্মানহানি হয়। আমরা মধ্যবিত্ত মানুষ, সম্মানটাই সব থেকে বড়। সম্মানটা হারালে বেঁচে থাকার মতো অবশিষ্ট কিছু থাকে না। ম্যাম, কিছু বলবেন? আকাশ, সত্যি আমার ভুল হয়ে গেছে। ম্যাম প্লিজ সরি বলবেন না, আমি সব ভুলে গেছি। আপনিও সব ভুলে যান। আর আপনি মালিক, আমার মতো নগণ্য মানুষের কাছে ক্ষমা চেয়ে নিজেকে ছোট করবেন না। কারিমা আর কিছু না বলে চলে গেল কান্না করতে করতে, আর আমি একটা দীর্ঘশ্বাস ফেলে চেয়ারে বসে পড়লাম। আমি কাজে মন দিলাম। একটু পরে কয়েকটা ফাইল দিল পিয়ন এসে। ফাইলগুলো শেষ করে আবারও পিয়নের হাতে দিলাম ম্যামকে দিয়ে দেওয়ার জন্য। দুপুরে লাঞ্চের জন্য ইভা ডাকতে আসলো। আকাশ, চলো লাঞ্চ করে আসি। যাও, এই কাজটা শেষ করে আসি। আরে চলো এখনই, কাজ পরে করবে। কি আর করব, জোর করে নিয়ে গেল। আসলে আমি ইচ্ছা করেই যেতে যাচ্ছিলাম না, তবু যেতে হলো। এইদিকে কারিমা আমাকে দেখেছে সব সময়, ইভা আমাকে জোর করে নিয়ে গেল। সেটা দেখে ওর গায়ে আগুন ধরার মতো অবস্থা। নিজের ক্যাবিনে বসে বসে রাগে ফুঁসছে। খাওয়া দাওয়া শেষ করে ক্যাবিনে এসে যখনই বসলাম, তখন আমার ডাক পড়ল কারিমার ক্যাবিনে। কি করব বুঝতে পারছি না, তাই দাঁড়িয়ে আছি নিজের ক্যাবিনে। আবারও কল দিল যাওয়ার জন্য। আর 7-5 না ভেবে চলে গেলাম। ভিতরে গিয়ে দাঁড়িয়ে আছি, কিছুই বলছে না। তাই আমি বললাম, ম্যাম ডেকেছেন, কিছু বলবেন? কেন ডেকেছি? বলে কি দোষ করে ফেলেছি? ছি ছি ম্যাম, আমি তা বলিনি। কেন ডেকেছেন বললে তাড়াতাড়ি যেতে পারতাম। তাড়াতাড়ি গিয়ে কি করবে? ওই ডাইনি ইভার সাথে গল্প করবে? ম্যাম কি বলছেন বুঝতে পারছি না, হাতে অনেক কাজ আছে। কাজ থাকলে পরে করবে, এখন আমি ডেকেছি, কোনো কথা বলবে না। আমাকে বসতে বলল। আমিও চেয়ার টেনে বসে পড়লাম। কারিমা উঠে এসে আমার পাশে চেয়ার টেনে বসলো, আর এক প্যাকেট বিরিয়ানি বের করলো, আর একটা প্লেটে রাখলো। নাও, খাও। কি বলছেন ম্যাম? এইগুলো আপনার জন্য, আমি কেন খাবো? খেতে বলেছি, খাও, বেশি কথা বলবে না। ম্যাম এসব আমার খাবার, আমার পেটে হজম হবে না, বদহজম হবে। আপনি খান। আমি খেতে বলছি, খাও। ম্যাম আমি খেতে পারবো না। বলতে না বলতেই এক ধাক্কায় সব খাবার ফেলে দিল। সব রাগ খাবারের উপর দিয়ে দিল, আর আমার দিকে একদম নরমভাবে তাকালো। ম্যাম কি করলেন এইসব? তাহলে তুমি খেলে না কেন? ম্যাম আমার খাওয়া না খাওয়া দিয়ে আপনার কি আসে যায়? আর তাছাড়া অফিসে আরও অনেকে কাজ করে, খাওয়ারে সবাইকে খাওয়ান, আমাকে এইভাবে ডেকে কেন খাওয়াচ্ছেন? তুমি আর সবাই এক না। বুঝলাম না ম্যাম, আর বুঝতেও চাচ্ছি না। আর যদি কোনো কাজ থাকে বলেন, নয়তো আমি যাচ্ছি। দেখি কারিমার চোখ টলমল করছে জলে, তাতে আমার কি? আমি আর কিছু না বলে চলে এলাম আমার ক্যাবিনে, আর কাজে মন দিলাম। বিকালে ইভা কফি খাওয়ার জন্য ডাকলো। যাবো না বললেও না শুনে নিজে কফি নিয়ে আসলো আমার ক্যাবিনে। কি আর করার, খেতেই হলো। এইসব আবার কারিমা দেখছে। একটু পরে আবার ডাক পড়লো। ধুর, ভাল লাগে না। যাই দেখি আবার কি নমুনা দেখাই। চলে গেলাম ক্যাবিনে। ভিতরে ঢুকতেই ও নিজে উঠে এসে আমার শার্টের কলার ধরে টেনে নিয়ে চেয়ারে বসালো। ম্যাম, ম্যাম কি করছেন? এভাবে ধরছেন কেন? কেন? আমি ধরলেই দোষ, তাই না? আর ওই ডাইনিটা তোকে টেনে নিয়ে যায়, আবার কফি খাওয়ায়, এই সব ভালো লাগে, তাই না? ম্যাম কি বলছেন এইসব? কারিমার চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। কি বলছি মানে? বুঝতে পারছিস না? ওর সাথে তোর এত কিসের ঘষাঘষি? হ্যাঁ, কফি খাওয়ার দরকার হলে আমাকে বলবি। আপনাকে কেন বলবো? আর আমি ওর সাথে যা মন চাই তাই করি, তাতে আপনার কি? আমার সব। আমি বলছি তুই আর ওর সাথে বেশি কথা বলবি না। এখন এই নে, কফি খা। ম্যাম এখন কফি খাবো না। ও, তোমার তো আবার ইভার হাতের কফি খেতে হবে, তাই না? ম্যাম সব কথাই ইভাকে কেন টানছেন? সব নষ্টের মূল ওই ইভা। ওর কথা বলবো না তো কার কথা বলবো? এখন বেশি কথা না বলে কফি খাওয়া শুরু করো। কিছু বলতেই দিচ্ছে না। বুঝছি, কফি না খাইয়ে ছাড়বে না। বাধ্য হয়ে খেতে হলো। খাওয়া শেষ করে চলে যেতে গেলাম। এই, আমি তোমাকে যেতে বলেছি? জি না ম্যাম, কিন্তু আমি এখন কি করব? এইখানেই বসে থাকবে, আবার কফি খাও। আবারও 1 কাপ কফি দিব। সব রাগ এখন এই বেচারা কফির উপরে ঝাড়ছে, আর আমাকে শাস্তি দিচ্ছে। কিছু করার নেই, মেনে নিতেই হবে। তাই খাওয়া শুরু করলাম। এক এক করে 5 কাপ কফি খাওয়ালো, আর পাক্কা একটা 30 মিনিট বসিয়ে রাখলো।
যেতেও দিচ্ছে না, আবার কিছু বলছেও না। অবশেষে মুক্তি পেলাম। এক দৌড়ে বাহিরে গেলাম আর নিজের ক্যাবিনে গিয়ে বসে পড়লাম। ছুটি হয়ে গেল আর আমি সোজা বাসায় চলে গেলাম। এইভাবে যাচ্ছে আমার অফিস। প্রতিদিনই এমন করবে। লাঞ্চের সময় হলেই তার ক্যাবিনে ডেকে নিয়ে খাওয়াবে, না খেলে আর রক্ষে নেই। ভাঙচুর শুরু করে দেয়। ভয়ে না খেয়েও পারি না। অফিসে কোনো মেয়ের সাথে কথা বলতে দেখলেই আমার অবস্থা খারাপ। আর বিশেষ করে ইভার সাথে তো একদমই না। সব সময় চোখে চোখে রাখে, আড়াল হতে দেয় না। একদিন অফিসে বসে আছি, একটা নতুন মেয়ে জয়েন করেছে। ওর কাজে একটু সমস্যা হয়েছে। কেউ একজন আমাকে দেখিয়ে দিল আর সে আমার কাছে আসলো। আমিও কাজগুলো বুঝিয়ে দিলাম। তারপরে পরিচয় হয়ে কিছুক্ষণ কথা বললাম। আর একটা মজার কথা বলল মেয়েটা, সেইটা নিয়ে হাসাহাসি করছিলাম। তখনই কারিমার ক্যাবিনে ডাক পড়ল, সাথে সাইমাকেও যেতে বলল। মেয়েটার নাম সাইমা। চলে গেলাম তার ক্যাবিনে। দুইজনে বসে আছি। তখন কারিমা বলল, এই মেয়ে, তুমি আকাশের ক্যাবিনে কি করছিলে? ম্যাম, একটা কাজ ঠিক করতে গিয়েছিলাম। কাজ ঠিক করতে গেছিলে নাকি হাসাহাসি করতে গেছিলে? সব জানি। ম্যাম। আকাশ, তুমি চুপ করে থাকো, তুমি পরে বলবে। তো সাইমা, তোমার কাজে সমস্যা হলে আমার কাছে আসবে, তুমি ওর কাছে কেন গেলে? ম্যাম, সামান্য একটা সমস্যা হচ্ছিল, ভাবলাম এইটার জন্য আপনার কাছে যাব, তাই একজন আকাশ ভাইয়ার কথা বলল। নেক্সট টাইম কোনো সমস্যা হলে সোজা আমার কাছে আসবে। এখন তুমি যাও। জি ম্যাম। সাইমা চলে গেল আর কারিমা আমার দিকে চোখ দিয়ে আগুন ঝরছে। কিছু বলছেও না, আবার কিছু বলতে দিচ্ছেও না। কিছুক্ষণ পরে নিজেই বলতে শুরু করলো, তোমাকে বারণ করছিলাম কোনো মেয়ের দিকে তাকাবে না, আর কথা বলা দূরের কথা। ম্যাম আসলে। আসলে নকলে কিছু নেই, আর যেন না দেখি। জি ম্যাম। আর একটা কথা, এখন থেকে আমাকে আপনি আপনি করে বলবে না, তুমি করে বলবে, আর নাম ধরে ডাকবে। কি বলছেন ম্যাম? আবার ম্যাম বলছো? একবার বলেছি, আবার যেন বলা না লাগে। কিন্তু ম্যাম এইটা আমার দ্বারা সম্ভব নয়। আর তাছাড়া আমি আপনাকে নাম ধরে বা তুমি করে কেন বলবো? বেশি কথা না বলে যা বলতে বলছি তাই করবে। ম্যাম আমি পারবো না। না বলতেই কলার ধরে টেনে তুলে ধাক্কাতে ধাক্কাতে দেওয়ালের সাথে মিশালো। তোমাকে পারতে হবে, আমি বলতে বলছি তুমি বলবে। ম্যাম কি করছেন? ছাড়ুন। না, আগে বলো। না আমি পারবো না। আকাশ, আমাকে বাধ্য করো না তোমাকে দিয়ে বলাতে, নিজেই বলো। কি করবেন? সেই পুরনো কাজটা? এইসব করে আপনি কি প্রমাণ করতে চাইছেন? দেখুন, আমি আপনার অফিসে কাজ করি, তার মানে এই নয় যে আপনি যা ইচ্ছে করবেন। এসব করে কিছু প্রমাণ করার দরকার নেই। আকাশ, আমি কিছু প্রমাণ করতে চাইছি না, আর না কিছু করতেও চাচ্ছি না। আমি শুধু বলতে চাই, আমি তোমাকে ভালোবাসি। কি বললেন? ভালোবাসেন? দেখুন ম্যাম, এসব নিয়ে মজা করবেন না, আর আমাকে ছাড়ুন। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। তাই নাকি? তা আমাকে কেন ভালোবাসেন? আবার কিছু করার জন্য? আবার অপমান করার জন্য? আকাশ, ওই দিনের ঘটনার আগে থেকে আমি তোমাকে ভালোবাসি। ওই দিন তোমাকে আর ইভাকে একসাথে দেখে জানি না নিজের মধ্যে কি হয়ে গেছিল, তাই কি থেকে কি করেছিলাম, তখন শুধু এইটুকুই ভেবেছিলাম, আমি তোমাকে হারাতে পারবো না, সবার থেকে আলাদা করে রাখবো তোমায়। তুমি অফিস থেকে চলে যাওয়ার পর তোমার শূন্যতা অনুভব করতে পারছি, বুঝতে পারছি আমি তোমাকে কতটা ভালোবাসি। আকাশ, ওই দিনের জন্য তুমি আমাকে যেই শাস্তি দিবে আমি সব মেনে নিব, কিন্তু প্লিজ আমাকে ভালোবেসে দেখো, কখনো তোমাকে কষ্ট পেতে দিব না। এতক্ষণ শুধু শুনছিলাম। আমি কিছু না বলে জোর করে নিজেকে ছাড়িয়ে চলে আসলাম। কেবিনে বসে আছি, কিছু ভালো লাগছে না। বারবার ওর কথাই মাথায় ঘুরছে। নিজের ক্যাবিনে বসে ভাবছি, কি বলল কারিমা? না, এ হতে পারে না। আবার নতুন কোনো কিছু করার জন্য এইসব বলছে। আমি ওর কথা বিশ্বাস করব না। নিজের কাজে মন দিলাম। কাজ শেষে অফিস থেকে বের হব। গেটে গিয়ে দেখি কারিমা দাঁড়িয়ে আছে। প্রথমে ওর সামনে দিয়ে যেতে যাচ্ছিলাম না, পরে ভাবলাম হয়তো কোনো কাজে দাঁড়িয়ে আছে, তাই ওর দিকে না তাকিয়েই বের হয়ে যাচ্ছিলাম। তখন পেছন থেকে ডাক দিল, জি ম্যাম, কিছু বলবেন? আকাশ, এখন অন্তত তুমি করে বলো, এখন তো অফিস টাইম না। ম্যাম, অফিস টাইম না হলে কি? আপনি আমার বস, আপনাকে আপনি করে বলে ভালো।
না, তুমি আমাকে এখনই তুমি করেই বলবে। ম্যাম বাদ দিন, আমি এখন যাব। আকাশ, আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে, একটা রিকশার দরকার। আচ্ছা ম্যাম, বলে একটা রিক্সা এনে দিলাম। তুমি উঠো, তোমাকে নামিয়ে দিয়ে আসি। ম্যাম কি বলছেন? আপনি যান, আমি অন্য রিক্সা নিয়ে চলে যাব। আমি তোমাকে উঠতে বলছি। সরি ম্যাম, বলেই হাঁটা শুরু করলাম। পেছন থেকে অনেক ডাকলো কিন্তু শুনলাম না, চলে গেলাম বাসায়। পরের দিন অফিসে কাজ করছিলাম, তখন ইভা আসলো। কেমন আছো আকাশ? এই তো ভালো, তুমি? ভালো, কিন্তু ইদানিং দেখছি ম্যাম তোমার উপরে একটু বেশি যত্নবান। কই না তো। বুঝি বুঝি। আরে কিছু না, তা তোমার কি খবর? এই তো চলছে। ভালো। আচ্ছা চলো কফি খেয়ে আসি। কি বললে? আবার বলো তো। কেন? না মানে, এতদিন আমি তোমাকে জোর করেও নিতে কষ্ট হয়ে যেত, আর আজকে তুমিই বলছো? বুঝতে পারছি, খাবে না তো? আরে এইটা আমি কখন বললাম? আচ্ছা চলো। গেলাম কফি খেতে। এইটা আবার কারিমার চোখকে ফাঁকি দিতে পারলাম না, রাগে চোখগুলো লাল করে বসে আছে। কফি শেষ করে ক্যাবিনে গিয়ে বসার আগে ডাক পড়লো কারিমার রুমে। আল্লাহ, তুমি যেন আজকে আবার কি করে। ভয় ভয়ে গেলাম রুমের দরজার সামনে। নক করতে দরজা খুলে এক টানে ভিতরে নিয়ে গেল আর টেনে চেয়ারে বসিয়ে দিল। অবাক হয়ে দেখছি কি করছে, চোখে টলমল করছে জলে। না জানি এখনই বৃষ্টি নেমে আসে। কিছু বলতে যাব তার আগেই আমার ঠোঁট বন্ধ করে দিল। অবাক হয়ে গেলাম ওর কাজে, কিস করে দিল। চোখের জল আমার মুখে এসে পড়ছে। এক পর্যায়ে ছেড়ে দিয়ে আমার পাশের চেয়ারে বসলো আর কান্না করতে শুরু করলো। আমি স্তব্ধ হয়ে গেলাম, কি করব বুঝে উঠতে পারছি না। ম্যাম প্লিজ কান্না করবেন না, সবাই অন্য কিছু মনে করবে। বলতেই চুপ হয়ে গেল, শুধু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে আর আমার দিকে রাগী চোখে তাকাচ্ছে। আকাশ, কেন বুঝতেছো না? আমি তোমাকে সত্যি সত্যি অনেক ভালোবাসি। প্লিজ একবার আমাকে বিশ্বাস করো। ম্যাম প্লিজ এই কথা আর বলবেন না। কেন বলবো না? তুমি আমাকে ভালোবাসো না? আকাশ, আমি জানি তুমিও আমাকে ভালোবাসো, তাহলে কেন এমন করছো? আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। অনেক বেশি ভালোবেসে ফেলেছি। ম্যাম আমি গেলাম। আমার কথা এখনো শেষ হয়নি। জি বলুন। তোমাকে আমি বারণ করছিলাম ওই ইভার সাথে কথা না বলতে, তারপরেও কেন কথা বলছো? আজকে আবার কফি খেতে গেলা, আমাকে কষ্ট দিতে ভালো লাগে তোমার, তাই না? ম্যাম আসলে তেমন কিছু না, আমি তো এমনি। থাক, আমি জানতে চাই না কেন গিয়েছিলা, শুধু বলবো আমি তোমাকে ভালোবাসি। ম্যাম আমি পারবো না। কেন পারবে না? আমার মাঝে কি নেই? কিসের কমতি আছে আমার মধ্যে? ম্যাম আপনার মাঝে কোনো কিছুরই কমতি নেই, বরং বেশি সুন্দরী আপনি, কিন্তু আমার দ্বারা সম্ভব নয়। কেন? ম্যাম আমি গেলাম বলেই চলে আসলাম অফিসে। অফিসে বসে তার কথাগুলো ভাবছিলাম, কথাগুলো মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। ভাবছি কি করব এখন আমি। কারিমা কি সত্যি আমাকে ভালোবাসে, নাকি আবার আমার সাথে? না না, আমি আর ওকে বিশ্বাস করতে পারবো না। অফিস টাইম শেষে বের হলাম, আবারও কালকের মতোই দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই ডাক দিল। আমি কিছু না বলে চলে যাচ্ছিলাম, তখন ওর গাড়ি নিয়ে আমার সামনে আসলো আর গাড়ি থেকে নেমে আমার হাতটা ধরলো। ম্যাম কি করছেন? চলো গাড়িতে, আমি তোমাকে নামিয়ে দিয়ে আসবো। কি বলছেন ম্যাম? আমি রিক্সা নিয়ে চলে যাব। আমি বলছি তোমাকে গাড়িতে উঠতে। আমাকে কিছু বলতে না দিয়েই গাড়িতে জোর করে বসালো আর ও গাড়িতে বসে চালাতে শুরু করলো। কি আর করার, যেতেই হলো। গাড়ি চলছে, আমি কিছু বলছি না দেখে ও বলল, চুপ করে আছো কেন? ম্যাম কি বলবো খুঁজে পাচ্ছি না। আকাশ প্লিজ আমাকে তুমি করে বলো, তোমার এই আপনি আপনি ডাক আমি নিতে পারি না। ম্যাম আমি পারবো না। আকাশ, আমি তোমাকে ভালোবাসি, কেন বিশ্বাস করছো না? না ম্যাম, আর বিশ্বাস করলে কি হবে? একবার বিশ্বাস করে দেখো, আমি তোমার জন্য সব কিছু করতে পারবো। সত্যি তো? ভেবে বলেন। হ্যাঁ, আমি তোমার জন্য সব করতে পারবো। তাহলে এখনই সব ছেড়ে আমার সাথে চলে আসতে হবে। সব ছেড়ে আমার ঘরে থাকবেন বিয়ে করে। আমি যেইভাবে রাখবো সেইভাবেই থাকতে হবে, পারবেন? হঠাৎ গাড়ি থামালো। আমি এখনই সব ছেড়ে দিলাম, চাই না তোমাকে ছাড়া অন্য কিছু, আমি শুধু তোমাকে চাই। ম্যাম পাগলামি করবেন না, এই যে এখন যা বলছেন তা ক্ষণিকের জন্য। কিছুদিন গেলে যখন দেখবেন আপনার চাহিদা মতো আমি কিছুই দিতে পারছি না, তখন এই ভালোবাসা আর থাকবে না। তাই এসব পাগলামি বাদ দিয়ে আমাকে নামিয়ে দিন আর আপনি বাসায় যান।
না, আমি বাসায় যাব না। আমি এখন তোমার সাথে তোমার বাড়িতে যাব। কি বলছেন ম্যাম, পাগল হয়ে গেছেন নাকি? এটা সম্ভব নয়। আমি কিচ্ছু জানি না, আমি শুধু জানি আমি তোমাকে ভালোবাসি আর তোমার হাত ধরে বাঁচবো। এই কিসের মধ্যে পড়লাম? এ তো দেখছি উঠে পড়ে লাগছে। আচ্ছা ম্যাম, আপনি বাসায় যান, আমি আপনাকে ভালোবাসবো। এখন তো পাগলামি বন্ধ করেন। আমি বিশ্বাস করি না। কেন? আমি বলছি তাতেও বিশ্বাস করছেন না কেন? তাহলে এখনই আমাকে তুমি করে ডাকো। এখনই বলতে হবে? হ্যাঁ, এখনই। আচ্ছা, এখন তুমি বাসায় যাও। ওকে। বলেই আমাকে জড়িয়ে ধরলো। তাড়াতাড়ি ছাড়িয়ে নিয়ে বের হয়ে গেলাম গাড়ি থেকে। কি হলো, নামলে কেন? বাসায় চলে আসছি। ও, তুমি এখানে থাকো? তাহলে চলো তোমার রুমে গিয়ে ঘুরে আসি। আরে রুমে যাওয়ার কি আছে? রুম অনেক অগোছালো, অন্য একদিন নিয়ে আসবো। সত্যি তো? হুম। আচ্ছা, ঠিক আছে। কোনো মতে বলে কয়ে বাসায় পাঠালাম। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, তখন তিশা আসলো। আর এসেই বই বের করলো। আমি তো অবাক, যে মেয়েকে বলে বলে বই বের করাইতে হয় সে এসে আজকে বই বের করে নিল। বাহ, আজকে বলার আগেই বই বের করছো, ভালো। তিশা কিছু বলল না, চুপ করে আছে। বেশ কিছুক্ষণ পড়ালাম, কিন্তু আজকে একটা বাড়তি কথাও বলছে না। মনে তো হয় কিছু একটা হয়েছে, তাই পড়ানো শেষে জিজ্ঞেস করলাম, তিশা বসো একটু। কেন? আমি চলে যাব, বাসায় কাজ আছে। যাবে, একটু বসো। ওকে বসিয়ে রেখে একটা চকলেট বক্স বের করে দিলাম। তিশা চকলেট অনেক পছন্দ করে, কিন্তু চকলেট দেওয়ার পরেও নিতে চাচ্ছে না। আমি চকলেট খাওয়া ছেড়ে দিয়েছি, আর খাবো না। সত্যি? হুম। তাহলে আমি একাই খাবো? আমি গেলাম ভাইয়া। আরে বসো, কথা বলবো বলেই তো দাঁড় করালাম। সত্যি করে বলবে আমি যা জিজ্ঞেস করব? আপনাকে কেন বলবো? বলবে না? আচ্ছা বলবো, বলেন। কি হয়েছে, মন খারাপ? না তো, মন খারাপ কেন হবে? আমি ভালো আছি, মনও ভালো আছে। হ্যাঁ ভালো আছো, কিন্তু মন ভালো নেই, তাই তো? কেউ বকা দিছে? আমাকে বলো। না, তাহলে কি হয়েছে? কিছু না, আমি গেলাম। আচ্ছা যাও, আর এই চকলেট নিয়ে যাও। চকলেট না নিয়ে চলে যাচ্ছিল, কিছু দূর গিয়ে ফিরে তাকালো। কিছু বলবে? আচ্ছা, ওই মেয়েটা কি আপনার গার্লফ্রেন্ড? কোন মেয়ে? জানেন না মনে হয়, যে আপনাকে বাসার সামনে নামিয়ে দিয়ে গেল? আরে না, গার্লফ্রেন্ড হবে কেন? উনি আমার অফিসের বস। অফিসের বস নিজের গাড়িতে করে সবাইকে বাসায় নামিয়ে দিয়ে আসে, তাই না? এমন করে বলছো কেন? সত্যি তো বললাম, উনি আমার বস। ভালো। এইবার উঠে গিয়ে ওর গালে হাত রেখে বললাম, আমার ছাত্রী এইভাবে মুখ গোমরা করে থাকলে একদম ভালো দেখায় না। কি হয়েছে? কেউ কিছু বলেছে তোমাকে? না। তাহলে? আপনি আর ওই মেয়েটার সাথে কখনো একসাথে কোথাও যাবেন না। কিন্তু কেন সেটা তো বলো। আমি বলছি তাই। আচ্ছা যাব না, এবার খুশি? হুম। নাও। চকলেট বক্স হাতে দিতেই এইবার নিয়ে নিল। তুমি তো খাও না। কে বললো? কই না তো, কেউ বলে নাই। আপনি একটু বেশি শুনেন। এইভাবেই হাসি মুখে থাকবে সব সময়, মনে থাকবে? থাকবে। আচ্ছা এখন যাও। যাক, মেয়েটার মন ভালো করা গেল। সত্যি বলতে মেয়েটা একটু বেশি চঞ্চল, আর সব সময় হাসি খুশি থাকে। ওর গোমরা মুখে একদম ভালো দেখায় না। জানি না কি হয়েছে, রাতে খেয়ে শুয়ে পড়লাম, আর পরের দিনের কথা ভাবছিলাম। কালকে না জানি কি হয় অফিসে। আজকে যা শুরু করছিল, আল্লাহ, খুব বাঁচা বাঁচলাম। সকালে অফিস চলে গেলাম, গিয়ে দেখি আজকে আগে কারিমা চলে আসছে। আমি গিয়ে নিজের ক্যাবিনে বসলাম, তখনই ফোন দিল তার ক্যাবিনে যাওয়ার জন্য। আল্লাহ, এখন যে কি করে কে জানে। মনে হালকা ভয় নিয়ে গেলাম ক্যাবিনে। যেতে একটা হাসি ফ্রি চেয়ারে বসলাম। জি ম্যাম, কেন ডেকেছেন? আবার যদি ম্যাম বলো তাহলে কিন্তু তো কি বলবো? নাম ধরে ডাকবে আর তুমি করে বলবে। কি বলছেন এসব? অফিসে সবাই জানতে পারলে কি হবে ভেবেছেন? আমি তোমাকে সবার কথা ভাবতে বলি নাই। তুমি এখন এই মুহূর্তে আমার নাম ধরে ডাকবে আর তুমি করে বলবে। প্লিজ ম্যাম, এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। বেশির কি দেখছো তুমি? আমি যা বললাম তাই করো। আচ্ছা আচ্ছা, রাগ করো না। আচ্ছা, আপনি করে বললে কি প্রবলেম? আমি তোমাকে ভালোবাসি আর তুমিও আমাকে ভালোবাসো, তাই আমাকে তুমি করেই বলবে। আচ্ছা বলবো, কিন্তু সবাই। বলছি না, সবার চিন্তা তোমাকে করতে হবে না। এখন কফি খাও। 2 মগ কফি এনে দিল, কি আর করার, খেতেই হবে। খাওয়া শেষ করে যেতে চাইলাম। যাওয়ার জন্য এত ব্যস্ত হচ্ছ কেন? ওইখানে গিয়ে ওই ডাইনিটার সাথে কথা বলবে, তাই না?
আমি আর একবার যদি দেখি তুমি ওর সাথে কথা বলছো। আচ্ছা, আমি ওর সাথে কথা বললে সমস্যা কোথায়? আমরা শুধু ফ্রেন্ড, ও আমার অনেক ভালো ফ্রেন্ড। আমি এত সব বুঝি না, তুমি কথা বলবে না। আচ্ছা, বলবো না। হ্যাপি? অনেক। আচ্ছা, আমি গেলাম, অনেক কাজ পড়ে আছে। উফ, তোমার শুধু কাজ আর কাজ। কি করব বলো? কাজ করি বলেই তো আমাকে বেতন দাও। হইছে, এত ভালো হওয়ার দরকার নাই। ধুর, আমি গেলাম। আচ্ছা যাও, কিন্তু লাঞ্চ টাইমে কোথাও যাবে না, সোজা আমার এখানে চলে আসবে। আমাকে যেন ফোন দিতে না হয়। সেটা দেখা যাবে। আর কথা না বাড়িয়ে বেরিয়ে আসলাম। উফ, পাগল করে দিচ্ছিল, কিন্তু কেন যেন ওর পাগলামোগুলো অনেক ভালো লাগছিল। তাহলে কি আমিও ওকে ভালোবেসে ফেললাম? না, এটা সম্ভব নয়। আমি ভালোবাসলেও এর কোনো ভবিষ্যৎ নেই। আমি ভালোবাসতে পারবো না। সব চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে, কি করব বুঝতে পারছি না। এর মধ্যে কাজ করছিলাম। 1 সপ্তাহ পরে অফিসে বসে কাজ করছিলাম, তখন ইভা আসলো আমার ক্যাবিনে। কি খবর মিস্টার আকাশ? খুব ভালোই চলছে প্রেম, তাই না? ধুর, কি বলো এসব? এর মধ্যে আমি নেই। হ্যাঁ, সব জানি আমি। ভালো। এখন বলো, তোমার কি খবর? হুম, খুবই ভালো। ভালো থাকা ভালো, কিন্তু এত বেশি ভালো আছো, নিশ্চয়ই কোনো কারণ আছে, বলো। না, কিছু না। আরে, এত লজ্জা পাচ্ছ কেন? তার মানে প্রেমে পড়ছো? কে সেই হতভাগা? ওই, হতভাগা বলছো কেন? তাই তো, তুমি যার কপালে আছো তার জীবন তো শেষ। এইভাবে বলতে পারলা? আরে, আমি মজা করলাম, তুমি সিরিয়াস নিচ্ছ কেন? হুম, আমিও মজা করলাম। এই জন্যই বলেছিলাম। আচ্ছা বলো, কে সে? নীরব। নীরব? হারামিটা আমাকে কিছু বললো না এখনো। তা কবে থেকে শুরু হলো? এই তো কয়েকদিন। ট্রিট কই আমার? দিব তো। কবে? কারিমা ম্যামের বার্থডের পরের দিন। সেটা কবে? মানে, তুমি মনে হয় জানো না? না তো, কি বলছে কিছুই মাথায় ঢুকছে না, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। হইছে, আর বলতে হবে না। বুঝি তো সব, কিছু বলতে চাচ্ছ না। তা ম্যামের বার্থডেতে কি গিফট দেবা? আরে সত্যি আমি জানি না, আর গিফট তো পরের কথা। কি বলো? এই দেখো, আমাদের সবাইকে ইনভাইট কার্ড দিছে। কালকে অফিস বন্ধ থাকবে, সবাইকে সন্ধ্যায় তার বাসায় যেতে হবে। ও আচ্ছা। তা বললে না কি গিফট দেবা? আরে, গিফটের কথা বলা যায় নাকি কাউকে? এইটা সিক্রেট। বুঝি তো। আচ্ছা দিও। আচ্ছা যাও। ইভা চলে গেল, আর আমি ভাবছি কারিমা আমাকে বলল না ওর বার্থডের কথা, অথচ অফিসের সবাই জানে, শুধু আমি ছাড়া। মনটা অনেক খারাপ হয়ে গেল। আমাকে তো একবার বলতে পারতো। অফিস টাইম শেষ হওয়ার আগেই বের হয়ে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নিলাম। সন্ধ্যায় একটু ঘুরতে বের হলাম, তারপর বাসায় চলে আসলাম। রাতে তিশা আসলো, ওকে পড়িয়ে বিদায় করলাম। রাতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে আর উঠলাম না, অনেক বেলা করে ঘুমালাম। জানি আজকে অফিস নাই, তাই নিশ্চিন্তে ঘুমাবো, কিন্তু ঘুমাতে আর পারলাম কই। একটু পরে কে যেন দরজা নক করছে। উফ, মনে হচ্ছে দরজা ভেঙে ফেলবে। দরজা খুলে তো আমার চোখ কপালে। এ কি? তাই হতো। কেন এমন পাগলামি করছো? তোমাকে বোঝাতে পারবো না কতটা ভালোবাসি তোমায়। আর আজকের দিনে তুমি আমার সাথে একবার কথাও বলো নাই। আবার আমি গাড়ি পাঠালাম, তবুও তুমি আসলে না। জানি তোমার কাজ ছিল, আর এটাও জানি মিথ্যে বলছো। আকাশ, একটা কথা জিজ্ঞেস করি? হুম। তুমি আমাকে ভালোবাসো না? আমি কি দেখতে খারাপ, নাকি আমি তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য নই? না, তেমন কিছু নয়। তাহলে কেন? তুমি কি সেই দিনের ঘটনার জন্য আমাকে এখনো ক্ষমা করতে পারো নাই? সেইটাও না, আর আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিছি, আর আমি সেসব ভুলে গেছি। আর কিছু বলার আগে জড়িয়ে ধরলো আমাকে, একদম বাচ্চাদের মতো এসে জড়িয়ে ধরলো আর কান্না শুরু করে দিল। কেঁদে আমার শার্ট ভিজিয়ে দিচ্ছিল। ওর কান্না দেখে নিজের মধ্যেই অনেক খারাপ লাগছিল, আর ভাবছিলাম সত্যিই তো, আমি কেন ওকে ভালোবাসতে পারছি না? যে আমাকে এতটা ভালোবাসে তাকে এইভাবে কষ্ট দেওয়াটা ঠিক হচ্ছে না। সত্যি বলতে আমি নিজেও জানি না কেন আমি আমার মনের কথা বলতে পারছি না। সব ভাবনা বাদ দিয়ে বুকে জড়িয়ে নিলাম। ও আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। শুরু হলো আমাদের এক নতুন অধ্যায়। কিন্তু এখন মনে হচ্ছে শুরু হওয়ার আগেই সব শেষ হয়ে গেল। কারণ ছাদ থেকে নামার পর স্যার আমাকে ডাক দিয়ে যা বলল, তাতে আমার সত্যি অনেক খারাপ লাগলো। আমি আগেই ভেবেছিলাম এমন কিছু হবে। ছাদ থেকে নিচে নামলাম, তখন কারিমার বাবা আমাকে ডাকলেন। কারিমা, তুমি যাও, আমি একটু আকাশের সাথে কথা বলবো। তারপর বলতে শুরু করলো, আকাশ, তোমাকে যে কথা বলার জন্য ডেকেছি। আশা করি তুমি আমার কথাগুলো মন দিয়ে শুনবে আর আমার কথাগুলো মেনে নেবে।
জি স্যার। আকাশ, আমি তোমাকে অনেক ভালো ছেলে ভেবেই জানি। তুমি সত্যি অনেক ভালো ছেলে, কিন্তু কারিমা আমার একমাত্র মেয়ে, আমি সব কিছুই জানি। আমি চাই তুমি কারিমা থেকে দূরে থাকবে। আমি ওর বিয়ে ঠিক করেছি। আশা করি তুমি বুঝতে পেরেছ। কারিমা অনেক জেদি, তুমি সব সামলে নেবে। তুমি ওর থেকে দূরে থাকবে, বিনিময়ে তুমি যা চাইবে তাই পাবে। মনে মনে বললাম, চৌধুরী সাহেব, আমি গরিব হতে পারি, কিন্তু আমারও একটা মন আছে। কিন্তু মুখে অন্য কিছু বললাম। জি স্যার, আমি সব করব, আর আমার কিছুই চাই না। ধন্যবাদ স্যার, আমি আসছি। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে আসলাম। নিচে কারিমা আমাকে দেখে বলল, কি হয়েছে? কি বললো আব্বু? না তেমন কিছু না, আমার বাসার সবাই কেমন আছে তাই জিজ্ঞেস করলো, আর অফিসের কাজ কেমন চলছে এইসব। ও আচ্ছা, চলো। না, আমি চলে যেতে পারবো, তুমি বাসায় যাও। তোমার বাসা ভর্তি মেহমান, তুমি থাকো, আমি যেতে পারবো। বেশি কথা না বলে গাড়িতে বসো। তারপরে জোর করে বসালো আর গাড়ি চালাতে শুরু করলো। কেউ কোনো কথা বলছি না। তখন কারিমা বলল, আকাশ, কি হয়েছে তোমার? কথা বলছো না কেন? কই না তো। আজকে তোমার উপরে যার রাগ হচ্ছিল না, আর তার থেকে অনেক বেশি কষ্ট পাচ্ছিলাম। কেন? আমি তোমাকে কতবার আসতে বললাম, আর তুমি আসলে না। গাড়ি পাঠালাম, তবুও আসলে না। সরি। এখন সরি বললে হবে না, তাহলে? একটা কিস দিতে হবে। পাগল হলে নাকি? কি বলছো এইসব? পাগল হব কেন? তুমি দেবে কি না তাই বলো। না, আমাকে নামিয়ে দাও, বাসায় চলে আসছি। আসুক, আমাকে কিস না দিয়ে যেতে পারবে না। পাগলামি করো না। আর কিছু বলতে না দিয়ে গাড়ির মধ্যেই কিস করে দিল। তাড়াতাড়ি ছাড়িয়ে নেমে পড়লাম আর বাসায় চলে গেলাম। কারিমাও বাসায় চলে গেল, আর আমি শুয়ে শুয়ে ভাবছি, সত্যি স্যার যা বললেন ঠিক বলেছেন। আমার আর কারিমার যায় না। কোথায় আমি আর কোথায় কারিমা? স্বপ্ন স্বপ্নই ভালো, বাস্তবে তা পূরণ করা যায় না। হ্যাঁ, আমি সব ভুলে যাব, মনে করব স্বপ্ন ছিল সব কিছু। আমার কথাগুলো আর বলা হবে না, আর বলবোও না। পরের দিন অফিসে গেলাম। এখন কারিমার পাগলামিগুলো আরও বেড়েছে। যখন তখন ওর ক্যাবিনে ডাকে, জড়িয়ে ধরে নিজে খাইয়ে দেয়। মনে হচ্ছে আমাকে নিয়ে ও অনেক খুশি আছে। কিন্তু এটা যে ক্ষণিকের জন্য। এইভাবে চললে স্যারকে আমি কথা দিয়েছি, সেটা আমি রক্ষা করতে পারবো না। কিছুদিন পরে দুপুরে অফিসে বসে কাজ করছিলাম। তখন লাঞ্চের টাইমে আমাকে ডাকলো, আর আমিও গেলাম। হ্যাঁ, এখনই সব বলতে হবে। চলে গেলাম ওর ক্যাবিনে। আসবো? তোমাকে অনুমতি নিতে কে বলেছে? না মানে একটা ভদ্রতার ব্যাপার আছে। তোমাকে আমার সামনে এত ভদ্র হতে কে বলেছে? ঠিক আছে, আমার ভুল হয়েছে, এখন বলো। বলো মানে? তুমি এখন এখানে বসো, খাবার আসছে। না, আমি এখন খাবো না। কেন? এমনি। কেন খাবে না সেটা বলো। বললাম তো এমনি। কারিমা, আমি কিছু বলতে যাচ্ছি। কি বলবে বলো। আমার মনে হয় এসব এখানে বন্ধ করা উচিত। মানে কিসের কথা বলছো তুমি? কারিমা, তুমি ভালো করেই জানো। কি বলছো আমি ঠিক বুঝতে পারছি না। তুমি এমন পাগলামি কেন করছো? তুমি আমার থেকে অনেক ভালো ছেলে পাবে। আমার মনে হচ্ছে তোমার আমাকে নিয়ে এইভাবে পাগলামির কোনো মানেই হয় না। কারিমা, আমি তোমাকে ভালোবাসি না। আকাশ, এখন আমি একদম মজা করার মুডে নেই, ভালো লাগছে না। সো মজা করো না। আমি মজা করছি না, সত্যি। আর কিছু বলার আগেই আমার টেবিলের উপরে সব কিছু ফেলে দিল। বলছি আমার এখন মজা করা ভালো লাগছে না। আবারও বলছি, আমি মজা করছি না, সত্যি বলছি। আমি এত কিছু জানি না, আমাকে তোমার ভালোবাসতে হবে। কারিমা, প্লিজ পাগলামি করো না। সব কিছু জোর করলেই হয় না। আমি তোমাকে ভালোবাসতে পারবো না। কেন পারবে না? কিসের অভাব আছে আমার মাঝে? কেন ভালোবাসবে না? অনেক জোরে জোরে চিৎকার করে বলছিল। প্লিজ এমন পাগলামো করো না। ঠিক আছে, শান্ত হয়ে বলছি, বলো কেন ভালোবাসবে না আমাকে? এখন কি বলবি? শেষে আর কিছু খুঁজে না পেয়ে বললাম, আমি একজনকে ভালোবাসি। আমি বিশ্বাস করি না তুমি আমাকে ভালোবাসো। তুমি শুধুই আমার, আমি তোমাকে আর অন্য কাউকে ভালোবাসতে দিব না। হ্যাঁ হ্যাঁ, আমি একজনকে ভালোবাসি। অনেক দিন থেকে আমাদের রিলেশন। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ও চেয়ার ছেড়ে উঠে এসে আমাকে জড়িয়ে ধরলো আর কান্না শুরু করে দিল। আকাশ, প্লিজ বলো এইসব মিথ্যে। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি মরে যাব সত্যি। অনেক কষ্টে নিজেকে ছাড়িয়ে নিয়ে বললাম, কারিমা, আমি ওকে কষ্ট দিতে পারবো না, আর না পারবো তোমাকে ভালোবাসতে। বলে বের হয়ে চলে আসলাম। আর ও পেছন থেকে টেনে ধরছিল। বের হওয়ার পরে চিৎকার করে বলছে, আমি যদি তোমাকে না পাই তাহলে আমি নিজেকে শেষ করে ফেলবো। আমি আর কিছু না শুনে নিজের ক্যাবিনে চলে আসলাম। কিছুই ভালো লাগছে না, বসে আছি। নিজের অজান্তেই চোখের কোণা দিয়ে
জল এসে পড়ছে। অনেক কষ্টে কিছু কাজ করলাম, তারপরে বাসায় চলে গেলাম। সন্ধ্যায় তিশা পড়তে আসলো, কিছুই ভালো লাগছে না, তাই ওকে পড়াবো না বলে দিলাম। হয়তো ও বুঝতে পেরেছে আমার মন খারাপ, তাই ও আর বেশি কথা না বাড়িয়ে চলে গেল। রাতে শুয়ে শুয়ে ডিসিশন নিলাম জবটা আমি ছেড়ে দিব, কারণ ওইখানে থাকলে কারিমা যখনই আমার সামনে আসবে নিজেকে ধরে রাখতে পারবো না, ওর থেকে নিজেকে ফিরাতেও পারবো না। তাই পরের দিন অফিসে গেলাম না। আমাকে অফিসে না দেখে তখনই আমার বাসায় চলে আসলো। ভিতরে ঢুকবে তখনই তিশার সাথে দেখা। আপনি আবার কোথায় যাচ্ছেন? এইখানে আকাশ থাকে না? হ্যাঁ, কিন্তু তার কাছে আপনার কি কাজ? আর আপনিই বা কে? আমি যেই হই, তুমি জেনে কি করবে? কারণ আমি আকাশের গার্লফ্রেন্ড, আর আমার এটা জানার অধিকার আছে। আগে বলেন আপনি আকাশের কিন হন। না, কিচ্ছু না। ওইখান থেকে কান্না করতে করতে চলে গেল। আর তিশা মনে মনে বলছে, আমার থেকে আমার আকাশকে নিয়ে যাবে? সেটা তো আমি হতে দিব না। আমি আকাশকে অনেক ভালোবাসি। আসলে সেই দিন আমাদের একসাথে দেখেছিল তো, আমাকে নামিয়ে দিয়ে গেল বাসায়। কারিমা বাসায় চলে গেল আর দরজা বন্ধ করে দিল। অনেক কান্না করছে, ওর আব্বু আম্মু অনেক ডাকছে, শুনছে না। আরও একদিন পরে আমি অফিসে গেলাম, কারণ আমি আর জব করব না, তাই রিজাইন দিতে গেলাম। আর সেই কাগজ পিয়নের কাছে দিয়ে চলে আসলাম। বাসায় এসে ভাবছি নতুন জবের জন্য অ্যাপ্লাই করব, সব ভুলে যাব। মন খারাপ করে বাসায় আসলাম। বিকালে তিশাকে পড়ালাম। পড়া শেষে বলল, ভাইয়া, তোমার কি মন খারাপ? কই না তো। আমি জানি তোমার মন খারাপ। হ্যাঁ, তুমি একটু বেশি জানো। ভাইয়া, কালকে আমার সাথে তোমাকে যেতে হবে। কোথায়? কালকে আমার একটা ফ্রেন্ডের বার্থডে, আমি যাব, তুমিও সাথে যাবে। আমি গিয়ে কি করব? কি করবে মানে? তুমি আমার সাথে যাবে, আমি শুধু সেটাই জানি। আমি যেতে পারবো না, আমার একটু কাজ আছে। আমি কিছু জানি না, তোমাকে যেতেই হবে। বললাম তো যেতে পারবো না, তুমি এখন যাও। তিশা মন খারাপ করে চলে গেল। ওইদিকে কারিমা মন খারাপ করে রুমেই বসে আছে আর শুধু কান্না করছে। রুম থেকে বের হচ্ছে না। ওর আব্বু আম্মু যতই জিজ্ঞেস করছে কিছুই বলছে না। সারা দিনেও কিছু খায় নাই আর শুধুই কান্না করছে। একটু পরে তিশার আব্বু আসলো আমার রুমে। আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনি আসতে গেলেন কেন? আমাকে বললেই আমি যেতাম। সমস্যা নেই, তোমাকে একটা কথা বলতে এসেছি। জি আঙ্কেল, বলেন। কালকে তিশার এক বান্ধবীর জন্মদিন, ও আবার একা একা যেতে পারবে না, কেউ সাথে গেলে ভালো হতো। তাই ভাবছিলাম তুমি যদি সাথে যেতে। সমস্যা নেই আঙ্কেল, কালকে আমি নিয়ে যাব। তারপরে আঙ্কেল চলে গেল। কি মেয়েরে বাবা, বাপকে পাঠাইছে রাজি করানোর জন্য, ফাজিল একটা। পরের দিন বিকালে রুমে বসেছিলাম আর গেমস খেলছিলাম ফোনে, তখন দরজায় নক করলো। দরজা খুলে দেখি তিশা দাঁড়িয়ে আছে, একটা শাড়ি পরছে, দারুণ লাগছে। আমাকে ধাক্কা দিয়ে বলল, কি দেখছো? কই না তো, কিছু না। কিন্তু তুমি এখন এখানে কেন, আবার শাড়ি পরে আসছো? মনে নেই আজকে আমার সাথে যাওয়ার কথা, আমার বান্ধবীর বার্থডেতে? ও, আমি তো ভুলেই গেছিলাম। তুমি রুমে বসো, আমি রেডি হয়ে আসছি। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম, তারপরে রেডি হয়ে নিলাম, তারপরে বের হলাম। দুইজনে একটা রিক্সা নিলাম। রিক্সায় বসে আছি, আমি যতটা পারছি দূরে সরে বসছি, ও ততই কাছে আসছে। আরে এমন করছো কেন? পড়ে যাবো তো, ওইদিকে এসে বসো। তুমি এই দিকে চেপে আসছো কেন? আমার শীত লাগছে তাই। তোমার কোনো সমস্যা? তুমি এদিকে এসে বসো। তারপরে আমার হাত ধরে নিজের দিকে টেনে নিল। রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে বাসার ভিতরে গেলাম। তারপরে কেক কেটে সবার সাথে পরিচিত হলাম। ওরা বেশ মজার আর ফাজিল, অনেক দুষ্টামি করলাম। পরে রাত 8টার দিকে বাসায় আসলাম। রুমে ঢুকতেই আমার ফোনে কল আসলো। ফোন বের করে দেখি কারিমার আব্বু কল দিয়েছে। আসসালামু আলাইকুম স্যার, হঠাৎ এমন সময় ফোন দিলেন? ওনার কণ্ঠ শুনে মনে হচ্ছে কান্না করছেন। আমার কথা শুনে কান্না আর আটকে রাখতে পারেন নাই, কেঁদেই দিলেন। আর যা বললেন তাতে আমার কানকেও বিশ্বাস করাতে পারছি না। আকাশ, কারিমা হাসপাতালে। কি বলছেন স্যার, কি হয়েছে ওর? আকাশ, আমি কিছুই জানি না ওর সাথে তোমার কি হয়েছে। আকাশ, আমার মেয়েটা বাঁচবে তো? স্যার আপনি শান্ত হন, কি হয়েছে খুলে বলুন। জানি না, তবে কয়েকদিন ধরে ও রুমের মধ্যে দরজা আটকে রেখে সবসময় কান্না করে। কতবার জিজ্ঞেস করেছি কিন্তু কিছুই বলে নাই। আজকে রুম থেকে বের হয়ে গাড়ি নিয়ে কোথায় যেন গেল, ফিরে এসে বাসার সবকিছু ভাঙচুর করেছে। রুমের ভিতরে গিয়ে দেখি ও হাত কেটে ফেলেছে, অনেক রক্ত বের হয়েছে। আমরা দেখতে পেয়ে ওকে হাসপাতালে নিয়ে আসলাম। কোন হাসপাতালে? স্কয়ার হাসপাতালে। চিন্তা করবেন না স্যার, আমি আসছি, কিছু হবে না ওর। ফোন রেখে দিলাম দৌড়। তাড়াতাড়ি স্যারের বলা হাসপাতালে চলে গেলাম। আর গিয়ে দেখি আঙ্কেল আন্টি বাহিরে বসে আছেন আর কান্না করছেন। আমাকে দেখে আরো কেঁদে দিলেন। আমি গিয়ে তাদের পাশে বসলাম। একটু পরে ডাক্তার বের হয়ে আসলেন। ডাক্তার বলল ওর হাতের জখমটা অনেক বেশি, হাতের শিরা কেটে গেছে, এর জন্য অনেক ব্লাড বের হয়েছে। এখন ইমিডিয়েটলি ব্লাড দিতে হবে। এখানে 1 ব্যাগ আছে, আরও 3 ব্যাগ লাগবে।
যত তাড়াতাড়ি সম্ভব জোগাড় করতে হবে। ডাক্তারের কথা শুনে মাথা ঘুরে গেল। এখন ব্লাড কোথায় পাই? কারিমা এখনো অজ্ঞান হয়ে আছে। 1 ব্যাগ রক্ত দিচ্ছে, এর মধ্যে আরো 3 ব্যাগ রক্ত ম্যানেজ করতে হবে। ফেসবুকে ব্লাড ডোনেশন গ্রুপে পোস্ট দিয়ে দিলাম। এত রাতে কেউ ফোন দিচ্ছে না। পরে মনে পড়লো আমার এক বন্ধু আছে, ওর সাথে ম্যাচ করবে। আমি 1 ব্যাগ দিলাম আর ওকে জরুরি ফোন করে আনলাম, আর একজনকে সাথে করে নিয়ে আসলো। অবশেষে রক্তের ব্যবস্থা করা হলো। সারা রাত বসে আছি। কারিমার এখনো কোনো হুঁশ নেই। বাহিরে বেঞ্চে বসে আছি। তখন আমার কাঁধে কেউ হাত রাখলো। তাকিয়ে দেখি স্যার। আকাশ, তোমাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানা নেই, আর তোমার থেকে ক্ষমা চাওয়ার মতো আমার মুখও নেই। স্যার কি বলছেন এসব? প্লিজ কান্না করবেন না, সব ঠিক হয়ে যাবে। বাবা, আমাকে তুমি ক্ষমা করে দাও। কি বলছেন স্যার? আপনি কেন ক্ষমা চাচ্ছেন? আপনি আমার বাবার বয়সের। প্লিজ আমার কাছে ক্ষমা চেয়ে নিজেকে ছোট করবেন না। ভোরের আলো ফুটে উঠেছে। নাগরিক পাখি চিৎকার দিয়ে জানান দিচ্ছে সকাল হয়েছে। এমন সময় কারিমার জ্ঞান ফিরল। সবাই ভিতরে গেল। আমি বসে আছি আর ভাবছি সব আমার জন্যই হয়েছে। ভিতরে আঙ্কেল আন্টি কথা বলছেন, দুইজনে কান্না করছেন। বেশ কিছুক্ষণ পরে তারা বের হলেন। আন্টি বললেন আমাকে গিয়ে দেখে আসতে, কারিমা ডাকছে। ভিতরে গিয়ে কি বলবো, কিভাবে সরি বলবো ভেবে পাচ্ছি না। গেলাম ভিতরে। আমাকে দেখি অন্যদিকে মুখ ঘুরিয়ে ফেললো। বুঝতেই পারছি অনেক রাগ অভিমান জমে আছে। কোথা থেকে শুরু করবো ভেবে পাচ্ছি না। কারিমার পাশে গিয়ে বসলাম। আস্তে করে হাতটা ধরতে গেলাম, এক ঝটকায় হাত সরিয়ে দিল। আবার ধরলাম, আবারও একই অবস্থা। এইবার জোর করেই ধরলাম, আর আমার দিকে এমন একটা লুক দিল, আমি তো ভয় পেয়ে গেছিলাম। ভাগ্যিস ডান হাত কাটা ছিল, তা না হলে 1 চর তো বানতি হে। দিত 1 চর। যেই পরিমাণ রাগ করছে, রাগী চোখে তাকালে কি হবে, তবু চোখে স্পষ্ট কান্নার জল। আমার হাত ছাড়ো। খাইছে আমারে। এত রাগ করছে, কিন্তু এত রাগ করার কারণ কি? না, ছাড়বো না। ছাড়তে বলছি। না, ছাড়বো না। কেন বাঁচিয়েছিস? মরে যেতাম, তোদের সবাইকে ভালো থাকতে দিতাম। আমি কিছু বলছি না। যেই পরিমাণ রাগ করছে, না জানি কাটা হাতেই মেরে দেয় একটা। এখানে কেন তুই? আমার সামনে থেকে এখনই যা, নয়তো আমি সত্যি সত্যি আবার হাত কেটে ফেলবো। সরি। সরি? কিসের সরি? কেন সরি বলছেন আপনি? তুই যা এখান থেকে, তোকে দেখলে এখন আমার রাগ হচ্ছে। হাইরে কি বলছে, নিজেও জানে না। একবার তুই, আবার আপনি। চলে যাব আমি। এখনই যা। ওকে, চলে যাচ্ছি, কিন্তু তার আগে সরি। সরি কেন? কারণ আমি আপনাকে রেখে যেতে পারবো না। তুই যাবি নাকি আমি আবার? আর কিছু বলতে না দিয়ে দিলাম এক কিস করে। ওর চোখ বড় বড় করে রাখছে, আর 1 হাত দিয়ে ছাড়ানোর চেষ্টা করছে। কিন্তু আমি ছাড়লে তো। যখন দেখলাম একটু চুপ হয়েছে, তখন ছাড়লাম। শান্ত করার একটা নিনজা টেকনিক আপনাদেরকে বলে দিলাম, আপনারা ট্রাই করতে পারেন। তুই আমাকে কিস করলি কেন? দিলাম আবার কিস, আবার কিছুক্ষণ পরে ছাড়লাম। না, এইবার আর উত্তেজিত হয় নাই। দুইজনই চুপ, কেউ কিছু বলছি না। তাই আমি বলা শুরু করলাম, এত রাগ কিসের তোমার? কেন এমন পাগলামি করছো? আজ তোমার কিছু হয়ে গেলে? কি হতো? মরে যেতাম। মরার জন্যই হাত কেটেছিলাম, যাতে তোরা ভালো থাকিস। তোমার কিছু হয়ে গেলে সবাই ভালো থাকতো? তোমার বাবা মা, আমি? তোর ভালো না থাকার কারণ তো নেই। তুই তো খারাপ থাকতি না। কে বললো? আমি তো যেছি না। কি বলছো? ও আমার ছোট বোনের মতো, আর তুমি ওকে নিয়ে এসব কি বলছো? ঠিকই বলছি আমি, কারণ আমি নিজের কানে এবং নিজের চোখে দেখার পরে তোকে বিশ্বাস করার কোনো কারণ নেই। ভাবলাম আমি তোকে ভালোবাসি, তোকে আমি আমার ভালোবাসা দিয়ে আমার করে নেব। কিন্তু তুই তো অন্য কাউকে ভালোবাসিস। বেঁচে থাকতে আমি তোকে অন্য কারো বিশ্বাস নেই। আজকে আমাকে বিয়ে করতে হবে, নয়তো বাসায় গিয়ে আবার তুই ওই শয়তান ডাইনিটার সাথে ঘুরবি। আজকে বিয়ে করতে হবে মানে? বললেই কি সব হয়ে যাবে নাকি? তোমার আব্বু আম্মু আমাকে মেনে নিবে কিনা সেটাকে দেখতে হবে না? সেটা তোকে ভাবতে হবে না। তুই আজকে আমাকে বিয়ে করবি। কি করবি না? হ্যাঁ হ্যাঁ, করবো তো। এমন সময় ওর আব্বু আম্মু দরজায়। আমি দেখে এক প্রকার ভয় পেয়ে গেলাম, কিন্তু কারিমা আমাকে ছাড়ছেই না। আমি ছাড়াতে চেষ্টা করছি, আর ও আরো শক্ত করে ধরে রাখছে। স্যার আমার কাছে আব্বুর নাম্বার চাইছে। আমি তো অবাক। তারপর নাম্বার দিয়ে দিলাম, আর তারা বাহিরে চলে গেল। এই, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? দেখছো তোমার আব্বু আসছে, এইভাবে কেউ ধরে রাখে? কি ভাবলো তারা? কি ভাববে? তার হবু জামাইকে তার মেয়ে ধরে রাখছে। হবু জামাই মানে? গাধা, তোর আব্বুর সাথে আমাদের বিয়ের কথা বলার জন্য নাম্বার নিচ্ছে, বুঝলি? এই তুই বলা বন্ধ করবা। স্বামীকে কেউ এইভাবে বলে?
তোকে আমি তুই করেই বলবো যতক্ষণ বিয়ে না হয়। আর বিয়ের পর তোর শাস্তির অভাব হবে না আমাকে এত কষ্ট দেওয়ার জন্য। দেখো এমন, আমি উপরে তুললাম আর উঠেই এক চর মারতে গেছিল, হাত ধরে নিলাম। কি সুন্দরী, এত রাগ করে কেন? কেন তোমার? আজ তোমার সব রাগ ভেঙে দিব, সারা জীবনে আর রাগ করতে পারবা না। তোকে আমি আজ কি করব? কেন? এখন আবার আমি কি করলাম? রাত কয়টা বাজে? এখন তো রুমে আসার সময় হলো। ও এই ব্যাপার। আর একটু কাজ ছিল, আর বাদর বন্ধুগুলো আসতে দিচ্ছিল না, পালাই আসছি ওদের কাছ থেকে শুধু তোমার জন্য। আমার জন্য তাই না? একবার হাত ছাড়ো, দেখো আমি তোর কি করি। কি করবে শুনি? বলেই কোলে তুলে নিলাম আর খাটের উপরে ধপাস করে ফেলে দিলাম। হাত চেপে ধরে আছি। ছাড় আমাকে, কাছে আসবি না বলে দিলাম। তাই নাকি সুন্দরী? আজ তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না।